যাদের সম্ভব হয় যদি ক্যামেরা থাকে একটু অন করতে পারে। এটা জাস্ট আমরা, হ্যাঁ ঠিক আছে, থ্যাংক ইউ রাজীব। নাদিম হোসেন অন করেছেন, সেলিম রেজা, শুভ আছেন। শুভ কেমন আছেন শুভ? জি আলহামদুলিল্লাহ। দিন পর। মামুন, হ্যাঁ। রিদওয়ান, আলহামদুলিল্লাহ স্যার। আচ্ছা গুড। মাতব্বর না? মাতব্বর, হ্যাঁ। স্যার আমার নাম পারভেজ স্যার। পারভেজ, ও আচ্ছা। না এখানে মাতব্বর, আচ্ছা। জি জি স্যার, জিমেইলটা ওরকম স্যার। ভালো লাগলো। আসলে যেটা হয় কি যে আমাদের মানে ইন্টারাকশন, এমনি আমরা তো হিউম্যান বিং, হ্যাঁ, একটু সামনাসামনি দেখা সাক্ষাৎ না হলে বা না দেখতে পারলে ওইভাবে কথাবার্তা গুলো যাবে না। হ্যাঁ, তো এটা আসলে কোনো মানে ওইভাবে কোনো শিডিউল বা অনেক প্ল্যান কোনো প্রোগ্রাম না, জাস্ট খুবই ইনফর্মাল। হ্যাঁ, আপনারা এখানে ক্লাস করছেন শুনেছি, আর শুভ ক্লাস নিচ্ছেন। শুভ এই সেক্টরে অনেক দক্ষ একজন মানুষ, মানে যে কি বলবো যে ও অনেক আগে, সে 2010-এ সম্ভবত আমার কাছে এখানে সেই সময় না, 2010-এর আগে, 2009-এর দিকে স্যার, 2009 থেকে জি স্যার, 2010-এর দিকে তখন পার্সোনালি আমি কিছু গাইডলাইন দিয়েছিলাম যখন ডট3-র জন্য। তারপরে তো দীর্ঘদিন অনেক কাজ করেছে শুভ, বহু কাজ করেছে। বাংলাদেশে যে টিভি কমার্শিয়ালের বলা যায় যে একটা নতুন ধারা তৈরি করে ফেলেছে, কারণ ক্যারেক্টার অ্যানিমেশন এবং জটিল ধরনের যে অ্যানিমেশন গুলো, এর অধিকাংশই আমরা যে বিজ্ঞাপন গুলো বিভিন্ন সময় দেখেছি, আমি জানি না শুভ আপনাদের সাথে শেয়ার করেছে কিনা, অনেক অ্যাড কিন্তু শুভর হাতে করা। ও এই সফটওয়্যার গুলোতে বেশ করে 3D Studio Max এবং বিভিন্ন ধরনের অ্যানিমেশন, ক্যারেক্টার অ্যানিমেশন, অবজেক্ট মডেলিং, টিভি কমার্শিয়াল, বিভিন্ন কাজে অনেক দক্ষ। তো আমি এটাতে খুবই হ্যাপি এবং খুব ভালো লাগছে আমি যখন জেনেছি যে শুভ আপনাদের এখানে মেন্টর হিসেবে আছে। এটা আমি বলবো যে ওর থেকে আপনারা অনেক কিছু ভালো কিছু নিতে পারবেন। থ্যাংক ইউ স্যার। তো যাক, মামুন অনেক মানে ব্যস্ততার মধ্যে অনেক দূরের থেকে আসছে, অফিসের থেকে। আমি যখন ফোন করছিলাম বাইরে ছিলেন। হ্যাঁ, তো সবাই আসছেন এবং সবাই এই শীতের রাতে, জানি না ঢাকায় নাই কে কে, একটু হাত তুললে বুঝবো, মানে হ্যান্ড রেজ যদি ঢাকার বাইরে কে কে আছেন দেখি, আউটসাইড ঢাকা। আচ্ছা, পারভেজ আছেন, আর জি স্যার। আচ্ছা, হ্যাঁ, ঢাকার বাইরে যারা আছেন স্বাভাবিকভাবে এখানে একটু শীত বেশি মনে হয়, তাই না? জি জি স্যার। হ্যাঁ, আমাদের এখানে একটু শীত কম। ঢাকাতে আজকে তো খুব বেশি না মনে হয়, কত এখন 20 ডিগ্রি সেন্টিগ্রেড দেখাচ্ছে, বুঝছেন? তার মানে এটা আমাদের এখানে নরমালি বলা যায়, সামনে হয়তো আর একটু বাড়তে পারে। তো যাক, আপনাদের যাদেরকে দেখতে পাচ্ছি ভালো লাগছে দেখে, আর অনেকেই আরো কয়েকজন জয়েন করেছেন, ভালো। আমি যে মাউন্ট যেটা বলছিলেন বিষয়টা, যে আসলে ধরেন যে আপনারা একটা কিছু শিখছেন না, শিখতে চাচ্ছেন। আচ্ছা আমি বলি, আমার কথা কি শোনা যাচ্ছে ক্লিয়ার? জি স্যার, ক্লিয়ার। আচ্ছা, কথা শুনতে প্রবলেম হইলে বললেন, হ্যাঁ, একটু নয়েজ আসছে বাইরে রাস্তায়, মানে আমি শব্দ শুনতে পাচ্ছি। আপনাদের কাছে কোনো নয়েজ আসছে কি? বাইরে থেকে কোনো নয়েজ পাচ্ছেন? খুবই সামান্য, হালকা সামান্য আসছে। ওকে, তো যেটা বলছিলাম যে এটা তো কোনো প্রি প্ল্যান্ড কিছু না। তো আমরা চাচ্ছি কি যে আপনারা অবশ্যই যারা এই প্রোগ্রামগুলোতে এসেছেন, কিছু একটা উদ্দেশ্য বা একটা প্ল্যান বা একটা চিন্তা ভাবনা করে তো এসেছেন, তাই না? কারণ এখন ধরেন শেখার যে বিষয়টা, মানে অ্যাট প্রেজেন্ট টাইম, বর্তমান যুগে, আগে একটা সময় ছিল যখন শেখার ব্যাপারটা অনেক মানে জটিল ছিল, কঠিন ছিল। মানে আমি কোথায় শিখবো, কি দিয়ে শিখবো, সেই রিসোর্স ম্যানেজ করা বা পাওয়া খুব কঠিন একটা ব্যাপার ছিল। বাট এখন তো আর সেই সময় নেই, সেই যুগ না। এখন আপনাদের হাতেই মানে সারা বিশ্বের সব রিসোর্স আছে, মোবাইল ফোনে, ইউটিউব, হ্যাঁ, ফেসবুক, হেন জিনিস নাই যার মধ্যে আপনারা যা জানতে চান, যা শিখতে চান, সবকিছুই সেখানে আছে। তো তারপরেও এই যে এত কিছু যে সব জায়গায় অ্যাভেলেবল আছে, হ্যাঁ, ইউটিউবে যে কোনো বিষয়ে শিখতে চাইলে সার্চ দিলে কি বাংলা কি ইংরেজি অনেক টিউটোরিয়াল পাওয়া যায়। আমার নিজেরও একটা চ্যানেলে অনেক টিউটোরিয়াল পাই, 200-এর উপরে টিউটোরিয়াল বোধহয় পাবলিক করা আছে। তারপরেও এই যে আপনারা যখন
এরকম একটা প্রোগ্রামের মধ্যে যুক্ত হয়েছেন, এতে বোঝা যায় যে আপনারা এই বিষয়টায় অনেক সিরিয়াস এবং আপনারা এটা নিয়ে কিছু একটা করতে যাচ্ছেন। মানে আপনারা আসলে আপনাদের যে কেরিয়ার বিল্ড আপের বিষয়টার দিকে আপনাদের একটা চিন্তা ভাবনা আছে বা ফোকাস আছে। আচ্ছা, আমি একটু রিকোয়েস্ট করবো মামুন, আমাদের এটা আমরা সবার অনুমতি নিয়ে একটা রেকর্ড করতে পারি, ইফ এভরিওয়ান এগ্রি, কি বলে? তো এটা মনে রেকর্ড হচ্ছে। আচ্ছা স্যার আমি রেকর্ড করছি স্যার। আচ্ছা ফাইন। না, এটা পরবর্তীতে যারা হয়তো বা মিস করবে ওরাও শুনলো, কারণ আমরা এখানে সবার সাথে কথাবার্তা বলবো, কারণ এর মধ্য দিয়ে আমরা যা করতে চাই বা যা শিখতে চাই অনেক কিছুই হয়তো পরিষ্কার হবে, ধারণাগুলো ক্লিয়ার হবে। তো যেটা বলছিলাম যে দেখেন, আপনারা কিন্তু অনেক সোর্স, শেখার অনেক সোর্স থাকার পরেও এই যে আমাদের উপরে, আভার উপরে মানে একটা ভরসা করে আস্থা রেখে এসেছেন, এটা আমাদের জন্য মানে আমরা সেই জন্য অনেক কৃতজ্ঞ, অনেক খুশি যে আপনারা আমাদের উপর আস্থা রেখেছেন। এবং এটা একই সঙ্গে যেমন আমরা খুশি, আবার একই সঙ্গে একটা চ্যালেঞ্জ, মানে একটু টেনশনেরও ব্যাপার যে আমরা কি আসলে সত্যিকার ভাবে আপনাদের সেই চাওয়া পাওয়াটাকে আমরা ফুলফিল করতে পারবো কিনা। এটা অনেক বড় একটা দায়িত্ব, গুরু দায়িত্ব। মানে আপনারা সত্যিকার ভাবে আমাদেরকে কিন্তু একটা খুব বড় সড় দায়িত্বের মধ্যে ফেলে দিচ্ছে। এটা ঠিক আমাদের সাথে যারা যুক্ত হয়, আপনারা হয়তো ইতিমধ্যে জেনেছেন যে আমাদের আভা 3D আমরা সেই বহু আগে থেকে, আমি তো সেই সিন্স 1995, আপনাদের অনেকের জন্মই হয়নি, আমি জানি যে আপনাদের সেই সময় জন্মই হয়নি, অনেকের কি মানে কারোই হয়তো জন্ম হয়নি। 1995 সালের কথা যদি বলি, প্রায় 28-29 বছর আগের কথা, তাই না? তো স্বাভাবিকভাবে বুঝেন আপনারা হয়তো সেই সময় ছিলেনই না এই দুনিয়ায়। আচ্ছা, তো তখন থেকে আমি এটা নিয়ে কাজ করছি, তখন থেকে অনেকে শিখছে এবং এদের অনেকেই খুব এস্টাবলিশড এবং খুব ভালো করছে। তো এটা একটা ভালো বিষয়, এবং আমরা চাই যে আমাদের সাথে আপনারা যারা অনেক আশা ভরসা নিয়ে এসছেন বা বিশ্বাস করে এসছেন, আপনাদের যেন এই উদ্দেশ্য এটা যেন ফুলফিল হয়। আর এটা কিন্তু একটা লং জার্নি, বুঝছেন? এখানে আমরা কতটুকু গাইড করতে পারবো, আমাদের এখানে কিছু সীমাবদ্ধতাও আছে, যে আমরা যে চাইলে সবকিছু করে ফেলতে পারতেছি। প্রথম সীমাবদ্ধতা দেখেন, আমরা অনলাইনে থাকলে যেটা হয়, এটা যেমন একটা সুবিধা আছে, যেমন যে পারভেজ ঢাকার বাইরে আছে, ও কিন্তু এত রাতে, এই যে এখন 8:30 কিন্তু ঢাকার বাইরে অনেক রাত, বা আমি বলবো যে এই সময়ে ও কিন্তু জয়েন করতে পারছে, এটাই অনলাইনের সুবিধার জন্য। আবার এটা কিছু লিমিটেশনস আছে, তো সবকিছু মিলিয়ে আমরা চেষ্টা করে যাব ভালো কিছু করার জন্য। তো আমি আরো বিস্তারিত ভাবে বিষয়গুলোর মধ্যে যাওয়ার আগে আমি আসলে একটু আপনাদের সাথে মানে আপনাদের বিষয়গুলো একটু জানতে চাই। এটা আমি নোট রাখবো, আর এটা তো রেকর্ড থাকবেই, যেন আমরা আপনাদেরকে খুব ভালোভাবে গাইড করতে পারি। হ্যাঁ, আমি নাম ধরেই বলি। আচ্ছা, নাদিম শেয়ার করতে পারেন, নাদিম হোসেন। হ্যাঁ, আমি সবার থেকে একটু শুনবো যে আপনি আসলে কি করছেন, আপনার একটু সংক্ষিপ্ত পরিচয়টা দিয়ে, এবং আপনি কেন শিখতে চাচ্ছেন, কি করবেন ফিউচারে, যদি এই বিষয়টা একটু বলেন। জি, আসসালামু আলাইকুম। আপনার ক্যামেরাটা একটু ঠিক করে নেন, আপনাকে অল্প দেখেন। হ্যাঁ, ঠিক আছে, থ্যাংক ইউ। জি, আমার নাম নাদিম হোসেন। আমি 2008 সালে ডিপ্লোমা ইন সিভিল ইঞ্জিনিয়ারিং কোর্স করে ঢাকাতে আসি। এরপর বিভিন্ন ডেভেলপার কোম্পানি, এরপর রিয়েল এস্টেট ফার্ম এবং কিছু কনসাল্টিং ফার্মে কাজ করছি, কিছু সাইটে সুপারভিশন করছি। এরপরে ডিজাইন সেক্টরে স্ট্রাকচারাল ড্রাফটিং এর কাজটা আমি বেশি করছি, বিশেষ করে বিল্ডিং অটোক্যাডে নাকি? আচ্ছা। আর 2015 সালের পর থেকে আমি এলজিডির একটা প্রজেক্ট, এখানে ব্রিজের ড্রাফটিং করতেছি। এখানে এলজিডি, হ্যাঁ, এলজিডি তে আমাদের একজন সিনিয়র স্টুডেন্ট আছে, তাই না মামুন? ছিলেন, হ্যাঁ। কি নাম জানেন? খালেদ, মিস্টার খালেদ মেজি। আচ্ছা, জি হ্যাঁ, বলেন। স্যার, আমার মেইন কাজটা হলো স্ট্রাকচারাল ড্রাফটিং আমি করি, যে কোনো কনস্ট্রাকশনের স্ট্রাকচারাল পার্টটার, বিশেষ করে যে রেইনফোর্সমেন্ট, মানে কনস্ট্রাকশনের যে মূল আইটেমটা, এটার উপরে আমি কাজ করি। তো এখন অনেকদিন ধরেই আমি চেষ্টা করছি 3Dর উপর কাজ করব, বিভিন্ন ইউটিউবের দেখি, টিউটোরিয়াল দেখি, কিন্তু আসলে প্রফেশনালি ভাবে কাজ করা কখনো হয় নাই। আর যেহেতু আমি একটা সেক্টরে কাজ করি, তো হঠাৎ করে 3D ম্যাক্সের উপর যে ডিটেইল যে কাজগুলো, এটা আসলে দেখারও সুযোগ হয় না।
বিভিন্ন টিউটোরিয়াল দেখি, তো দেখা যাচ্ছে একটা জায়গা থেকে হঠাৎ করে আরেক জায়গায় চলে যায়, ধারাবাহিক ভাবে কোনো কিছু আসলে কখনো বুঝতে পারিনি। তো যে কারণে আসলে ঠিক শেখা হয়নি। তো অনেকদিন ধরে আরিফ স্যারের বিশেষ করে অনলাইন যে কোর্সগুলো আমি দেখছি, এইখানে যেভাবে মোটামুটি বোঝা যায়, অন্যান্য টিউটোরিয়ালগুলো আসলে এভাবে ক্লিয়ারলি বোঝা যায় না। তারপর থেকে আরিফ স্যারের ভিডিওর প্রতি বেশ আমার ইন্টারেস্ট আর কি। তো মোটামুটি আরিফ স্যারের অনেকগুলো ভিডিও আমি দেখছি, বিশেষ করে এই যে আপনার স্যার যে কোর্সগুলো আছে, এই যে ফ্রি যে একটা আপনার একটা লাইভ ক্লাস ছিল সম্ভবত করোনার সময় করেছিলাম। হ্যাঁ, 24টা ক্লাস, ওটা সম্ভবত একটা ফাউন্ডেশন সময় করা বিশেষ করে এই কোর্সটা আমি মোটামুটি সবগুলো দেখছি। তো তারপর থেকে বেশ আগ্রহ, 3D মনে হচ্ছে যে ইনশাআল্লাহ পারবো। তো এই থেকেই আর কি আভা 3D এর সঙ্গে যোগাযোগ। স্যারের সঙ্গে আমার হয়তো একদিন কথা হয়েছিল, ফোন দিয়েছিলাম আপনাকে একদিন স্যার। তো তখন হয়তো কোনো অনলাইনে স্যার বলছিলেন এখন হয়তো ক্লাস নিচ্ছেন না। তারপর থেকে অনলাইনে ওই যে মামুন স্যার, তারপর শুভ স্যারের সঙ্গে যোগাযোগ করার পরে তো এখানে আর কি শুরু করি। এখন আমার টার্গেট হলো 3D এর উপরে বিশেষ করে আর্কিটেকচারাল যে ভিজুয়ালাইজেশন গুলা, বিশেষ করে বিল্ডিং আমার মেইন টার্গেট। তারপরে অ্যানিমেশনের উপরে আমার একটা অনেক ইন্টারেস্ট আছে, এখন যতটুকু এখানে যাক, খুব ভালো, ভেরি গুড নাদিম। ভালো লাগলো আপনার বিষয়টা জেনে শুনে। এটা আসলে আপনি যেভাবে ভেবেছেন বিষয়টা নিয়ে একদমই রাইট ছিল, কারণ আপনি আমার যে ওই লাইভ 24টা ক্লাস অ্যারাউন্ড 30 আওয়ার্সের মতো, ওইখানে আসলে একটা বেসিক ধারণা, মানে 3D Studio Max সফটওয়্যারের একটা বেসিক ধারণা দেওয়া হয়, এবং 3D Studio Max এর যে বিভিন্ন ডিপার্টমেন্ট গুলো আছে, যে মডেলিং, টেক্সচারিং, লাইটিং, রেন্ডারিং, সবগুলোই একেবারেই বেসিক লেভেলের কিছু বিষয় দেখানো হয়। এখন এই বেসিকটা কিন্তু আবার জরুরি। এই বেসিকটা থাকলে এখন যেটা হচ্ছে, এখন এই যে আপনারা শুভ, আপনাদের যে মেন্টর যার কাছে এসছেন, ও আপনাদের স্পেসিফিক বিভিন্ন সেক্টরে আপনাদেরকে কিন্তু ডেভেলপ করবে, বা আপনারা ওর থেকে বিভিন্ন স্পেসিফিক ট্রেনিং গুলো নিতে পারবেন, যেটা আপনাদের প্রফেশনাল কাজের সাথে, মানে প্রফেশনালি কাজ করার জন্য যে দক্ষতাটা দরকার, সেই জায়গাটা আপনাদেরকে পৌঁছে দিবে। এর জন্য ওই ফাউন্ডেশনটা আপনার খুব হেল্পফুল হবে আশা করি, এবং হচ্ছে আমি মনে করি। তো সেদিক দিয়ে ভালো। আর আপনি যে বিষয়টা চুজ করেছেন, যেহেতু এটা আপনার ব্যাকগ্রাউন্ডের সাথে যায়, কারণ আপনি তো ইঞ্জিনিয়ার, তো সেদিক থেকে আর্কিটেকচারাল ভিজুয়ালাইজেশন বা আর্কিটেকচারাল ভিজুয়ালাইজার আপনার প্রফেশন হবে, বা আপনার যে ডেজিগনেশনটা হবে সেটা হচ্ছে অ্যাজ এ ভিজুয়ালাইজার, মানে 3D ভিজুয়ালাইজার বা আর্কিটেকচারাল ভিজুয়ালাইজার। আপনি আর্কিটেকচারাল ভিজুয়ালাইজার হিসেবে বিভিন্ন জায়গায় কাজ করতে পারবেন, এবং এটা আপনার একটা ডেজিগনেশন, যার মাধ্যমে আপনি কিন্তু ধরেন, এবং এটার মার্কেট বাংলাদেশে নট অনলি ইন আওয়ার কান্ট্রি, হোল ওয়ার্ল্ডে আর্কিটেকচারাল ভিজুয়ালাইজেশনের কিন্তু একটা ব্যাপক একটা মার্কেট আছে। তবে এই যে এখন যে পর্যায়টা শিখছেন, এটা কিন্তু এটা প্রতিনিয়ত এত দ্রুত এই জিনিসগুলো আপডেট হচ্ছে, আমি সেই বিষয়টা নিয়ে বলবো যে শেখাটা কিন্তু সারা জীবনে শিখতে হয়, বুঝছেন। এটা যদি এখন আমি বলি যে আমি এখনো শিখি, সত্যি সত্যি আমি এখনো শিখি, এবং এটা এই যে আমি 30 বছর ধরে শিখছি, শেখাচ্ছি, শিখছি, এটার কোনো শেষ নাই। এটা একটা কন্টিনিউয়াস প্রসেস। মানে আপনি যদি শেখা বন্ধ করে দেন, তাহলে আপনি কিন্তু আটকে যাবেন, বুঝছেন। অনেকে ভাবে যে আমার তো আমি অনেক কিছু জেনে ফেলেছি, না, এইটার কোনোদিন শেষ হবে না। এই যে এন্ডলেস একটা ব্যাপার, এই জন্য এটা এত ভালো। যদি কোনো কিছু এন্ড হয়ে যায়, তাহলে সেটার আর কিছু থাকে না, জানেন, তাই না? যে এখানে আপনার প্রতিনিয়তই নতুন নতুন বিষয় আসছে, আপডেট হবে। আপনি এখন আর্কিটেকচারাল ভিজুয়ালাইজার হিসেবে নিজেকে প্রস্তুত করছেন। সামনে এটার সাথে আমি আরো একটা গাইডলাইন বলবো, যে আপনি যেমন এটাকে ভার্চুয়াল রিয়েলিটির দিকে হয়তো আপনাকে যেতে হবে ইন ফিউচার, সেটা নিয়ে আমি পরবর্তী ধাপে কথা বলবো। আমি একটু অন্য আরেকজনের একটু ফিডব্যাক নেই, তার বিষয়টা সেলিম রেজা। সেলিম রেজা বলেন আপনার। তার সাথে আমার এর আগে একদিন কথা হয়েছিল, স্যার আসছিলেন, আমি ওই 2-3 মাস আগের একটা কোর্স করেছিলাম স্যার। ও আচ্ছা, আমিও আমি আপনার স্যার ইয়াগুলো দেখছি অনেক আগে। আমার ব্যাকগ্রাউন্ড হচ্ছে স্যার, আমি একটা গ্রুপ অফ কোম্পানিতে ব্র্যান্ডিং হেড হিসেবে ছিলাম প্রায় 5-6 বছর। এর আগে ছিলাম একটা আর্কিটেকচারাল কনসালটেন্সি ফার্মে। ওখানে আমরা স্যার আর্কিটেকচারাল ব্রোশিয়ার, মানে রিয়েল এস্টেটের ব্রোশিয়ার এবং অন্যান্য ইন্টেরিয়র এইসব ডিজাইন করতাম আর কি। আমি ওইখানে ডিজাইন হেড হিসেবে ছিলাম।
ওইখানে প্রায় আমি আর্কিটেকচারাল কনসালটেন্সি ফার্মে 10 বছর ছিলাম। ও, ওইখানে আমি আপনার ব্যাপারে শুনেছি ওইখান থেকেই। ওইখানে আহসান হাবিব স্যার আসতেন আর কি আমার ওই কনসালটেন্সি ফার্মে। ও আচ্ছা আচ্ছা, তাই আসলে স্যার কেন উনি কোনো কাজে গিয়েছিলেন নাকি? আমি উম্মাদের এই উম্মাদের, ও আচ্ছা আচ্ছা, ঢাকা কমিক্স এর মেহেদি ভাই ওরা যেত। ও মেহেদির, আচ্ছা। কিন্তু স্যার তখন আমি 3D ম্যাক্স নিয়ে এত ভয় পাইতাম, আমি যদিও আমাদের ফার্মে এইসব কাজ টাজ হইতো, কিন্তু মানে ভয় পাইতাম বলতে আমার কাছে মনে হতো যে এই জিনিসটা অনেক কঠিন আর কি। আমি তো ডিজাইনার হিসেবে ছিলাম, কিন্তু পরে একটা সময় স্যার আমি আপনার হঠাৎ করে ইউটিউবে আপনার ভিডিও দেখার পরে, বেসিক ভিডিও দেখার পরে আমার ধারণাই চেঞ্জ হয়ে গেছে যে না আসলে ম্যাক্স আপনি তো যেভাবে দেখাইছেন আর কি, আমি স্যার আপনার টিউটোরিয়ালটা দেখার পরে আমার এটার প্রতি আগ্রহ আসছে। এর আগে আমার সত্যি কথা বলতে এটার প্রতি আগ্রহ আমি দীর্ঘ 10 বছর দেখছি শুধু ম্যাক্স অনেকেই করে, কিন্তু কখনো সাহস করি নাই যে এটা আমি করবো বা পারবো। আমার ভালো লাগতো না আর কি, মনে হইতো যে অনেক এখানে এত অপশন টপশন দেখেই ভয় পেতাম। কিন্তু বেসিকটা আসলে স্যার আপনার ওই ভিডিওগুলো দেখার পরে আমি তারপরে আমি কন্টিনিউয়াসলি অনেকগুলা কোর্স করছি আর কি। এখন স্যার আমি নিজে একজন আর্কিটেকচারাল ভিজুয়ালাইজার, এখনো স্যার আমি একটা প্রজেক্টের কাজ করছি আর কি এই ইয়ার করার পরে। এবং স্যার আমি 19-এর পরে থেকে আমি নিজে এখন আমার একটা স্যার ছোটখাটো ডিজাইন হাউস আছে, আমি রিয়েল এস্টেট কোম্পানির কাজগুলো করি বেশি আর কি, অনেকগুলো কোম্পানির সাথে এখনো কাজ করছি। আপনার এখান থেকে স্যার কোর্স করার পরে আমার যে কি উপকার হয়েছে সেটা বিশেষ করে স্যার আপনার বেসিক ভিডিওগুলো আমার কাছে খুবই ভালো লাগছে যে এইভাবে আমার মনে হয় না ওয়ার্ল্ডে অন্য কেউ এইভাবে দেখাইতে পারছে আর কি। আমি স্যার ওয়ার্ল্ডের কথাই বললাম, ইউটিউবে এরকম সহজভাবে কেউ এরকম বোঝানোর মতো কেউ দেখিনি আর কি স্যার। আমি অনেক ভিডিও দেখছি, তো আপনারটা দেখার পরে আমার ভয় ভীতি কেটে গেছে আর কি। আমি স্যার ওই যে আমার ছোট ভাই আছে, ওকে আমি সাজেস্ট করছি স্যার আপনার কথা বলার পরে, ও আপনার আমরা খুব ইচ্ছা ছিল যে স্যার আপনার ক্ষেত্রে একটা কোর্স করার আর কি, কিন্তু সময় হয়নি আর কি। এখন তো স্যার কেরিয়ার নিয়ে ব্যস্ত, তারপরে কাজের মধ্যে অনেক সময় দিতে হয়। এই হচ্ছে স্যার এখন চলছে এইভাবে। মেনি মেনি থ্যাঙ্কস সেলিম রেজা, অনেক ধন্যবাদ, খুব ভালো লাগলো। আর এটা আসলে আমি আমার জন্য খুব একটা ভালো বিষয় যে এই যে আপনাদের থেকে ফিডব্যাকটা পাওয়া, তাই আমি বুঝতে পারলাম যে আমার আরো কিছু ভিডিও টিউটোরিয়াল বানাইতে হবে, তাই না? কি বলেন মামুন অবশ্য আমাকে অনেক আগে থেকে বলছিলেন যে আপনি কিন্তু স্যার বঞ্চিত করছেন আর কি। না আমি না মামুন হয়েছে কি, আমি ভাবতাম কি যে এটা দেখি যে অন্য ভিডিও গুলোতে যে কোনো একটা ভিডিও ইউটিউবে আপলোড হলে সেটাতে হাজার হাজার লক্ষ লক্ষ ভিউ, আমি একটা টিউটোরিয়াল দেখি যে মাত্র কয়েকশো, বড় জোর হাজার। আমি একটু হতাশই হইতাম মাঝে মধ্যে যে আসলে হ্যাঁ না স্যার এটা বিষয়টা একটু ভিন্ন, মানে অনেক বেশি রসদ থাকে তো স্যার, এটা আসলে পাবলিক বুঝ করতে পারে না, রং চং কম থাকে, ওই বাকিগুলোতে রং চং থাকে খুব বেশি আর খুব কালারফুল থাকে। যেমন এই যে জিব্রাশ একটা সফটওয়্যার, জিব্রাশ নিয়ে অনেকেই ভয় পায়, যেমন আপনার এটা সাউন্ডটা একটু দেখুন। আচ্ছা, জিব্রাশ একটা সফটওয়্যার যে আছে, এটা নিয়ে কিন্তু অনেকেই মানে খুব ভয় পায়, বুঝছেন, যে এটা মানে এটা ইন্টারফেসটা একটু অন্যরকম। আমি জানি না আপনারা কেউ জিব্রাশটা ট্রাই করেছেন কিনা, ভয় পাই, তাই না? শুভ তো জানিনি, শুরুর দিকটা একটু লাগে। তা আমি পরে দেখলাম যে আমাদের ডিপার্টমেন্টে, আমি যেখানে ভার্সিটিতে এই সাবজেক্ট, ওইখানে অবশ্যই জিব্রাশটা এটা একদম যে এটাতে খুবই এক্সপার্ট, ওরকম ফ্যাকাল্টি দিয়ে আমি এখানে ব্যবস্থা করেছি। তারপরে অনেকে দেখে ধরতে পারে না, পরে আমি 5টা টিউটোরিয়াল বানিয়েছি, ওইটার নাম দিয়েছি আমি জিব্রাশের রহস্য উন্মোচন। আমার চ্যানেলে গেলে দেখবেন আছে জিব্রাশের রহস্য উন্মোচন, মানে এটা হচ্ছে যে ডিমিস্টিফাই, যে আমরা অনেক কিছু একটা রহস্যজনক মনে করি যে এটা একটা কঠিন রহস্য, এটা পারা যাবে না। আসলে মানুষ পারে না এমন কিছু নেই, বুঝছেন? মানে সৃষ্টিকর্তা মানুষকে যেমন বলে না, মানুষের সৃষ্টির সেরা জীব, আসলেই তাই। মানে আমরা পারবো না বা পারি না এমন কিছু নেই, শুধু আমাদের ইচ্ছাটা থাকতে হবে, সদিচ্ছাটা থাকতে হবে যে না আমি এই জিনিসটা চাই, এটা আমি করতে চাই। যদি এটা এরকম হয় তাহলে আমরা কিন্তু সেটা আমরা করে ফেলতে পারবো। আচ্ছা, আমাদের এই মিটিং দেখা যাচ্ছে 15 মিনিটে শেষ হবে, আবার বোধহয় জয়েন করা লাগবে না, আবার লিংক দিতে হবে নাকি? জি স্যার, জি জি জি, ঠিক আছে, দেন সবাই থাকেন, আমি আবার জয়েন করবো, অসুবিধা নেই। তো সেলিম রেজা যেটা বললেন, আপনি তো অলরেডি প্রফেশনাল কাজ করছেন, কিন্তু আমাদের এখানে থেমে থাকলে হবে না। এবং এটা খুব ভালো যে আপনারা সবার মতো একজন খুবই
হাইলি প্রফেশনাল একজন স্কিলফুল একজন পেয়েছেন আপনাদের মেন্টর। হ্যাঁ, আমি বলবো যে শুভ কিন্তু সিরিয়াসলি ওর কাজগুলো তো আমি দেখেছি, ও যেহেতু মানে ও দেশের এবং দেশের বাইরের অনেক বড় বড় প্রজেক্ট, ওয়ার্ল্ড ব্যাংকের একটা প্রজেক্টের কাজ করছিল সেই 2010-11 দিকে, মানে প্রথম ও যখন মোটামুটি শিখছে সেই সময় সাকসেসফুলি করেছে। তারপরে তো প্রচুর টিভি কমার্শিয়ালের কাজ করছে, আর টিভি কমার্শিয়ালের কাজগুলো কিন্তু খুবই চ্যালেঞ্জিং। মানে এটা যারা থাকে ক্লায়েন্টরা হয় কি, ওরা একদম মানে খুবই চুলচেরা হিসাব করে যে আমি এইটাই চাই, এই যে কলমটা আমার এরকমই হইতে হবে, এর চেয়ে ভালো হওয়ার দরকার নেই, এর চেয়ে খারাপ হওয়ার দরকার নেই, আমারটার মধ্যে হইতে হবে। এটা কিন্তু টাফ, মানে নিজের মন মতো একটা জিনিস করা আর আরেকজনের পছন্দ মতো একটা কিছু স্যাটিসফ্যাকশন রেখে কিছু করা, এটা কিন্তু খুব টাফ জব। তো সেই কাজগুলো শুভ কিন্তু খুব ভালোভাবে করে এসছে। আমার মনে হয় যেটা খুব ভালোভাবে আপনাদেরকে গাইড করতে পারবে। তো যাক সেলিম রেজা, সামনে আরো অনেক কথা হবে। আপনার এই আগ্রহ এবং এই যে আমার বিষয়গুলো ভালো লেগেছে জেনে খুব ভালো লাগলো। নিজেও ভিডিওগুলো আসলে অনেক বেশি প্রচার করা দরকার। এই আপনারাও বললেন, সবাইকে বললেন। ওইখানে আমার আসলে 400 আমি 206টা ভিডিও পাবলিক করে রাখছি, বাকিগুলো পাবলিক করে নিয়ে ভাবছি যে এগুলো মানুষ দেখতেই চায় না। অলরেডি আমার ওই চ্যানেলে 400 ভিডিও আছে, 400 রেকর্ডেড ভিডিও আছে, আমি 206টা পাবলিক করে রাখছি। আমার তো ওইটার থেকে যে আমি আর্ন করবো বা আমার চ্যানেল দিয়ে, আমার ওইটাই নেই। আমার মাত্র 4,500 বোধ হয় সাবস্ক্রাইবার আছে, তাও বহু আগের থেকে। হ্যাঁ, তো এটা দেখেন, আর অন্য সাধারণ অনেকে অনেক চ্যানেল ভিডিও টিডিও করে, এটা দেখা যায় যে অল্প সময়ের মধ্যে হাজার না অনেক কিছু হয়ে যায়। যাক, সেটা ভিন্ন জিনিস। তারপরেও এই যে আপনাদের যে ভালো লাগছে, এটাই আমার সবচেয়ে বড় মানে পাওয়ার বিষয়। থ্যাংক ইউ এগেন। দেন রাজীব। হ্যাঁ রাজীব, কেমন আছেন রাজীব? বলেন। স্যার আলহামদুলিল্লাহ স্যার। স্যার আমি এম রাজীব সরকার, আমি স্যার ডিপ্লোমা কম্পিউটারে, স্যার বিএসসি কম্পিউটারে প্রাইম ইউনিভার্সিটি। আর এখন বর্তমান আছে স্যার আমি গ্রাফিক্স ডিজাইনে দীর্ঘ 6 বছর। জি স্যার। আর 3D ম্যাক্সে স্যার আমার এই অফিসের এক কলিগ আছে, উনি 3D ম্যাক্সে জব করে। ওনার কাছ থেকে অনেক কিছু শোনার পরে আমি 3D ম্যাক্সে ট্রাই করি স্যার। মানে ইউটিউব দেখি, অনেকদিন ট্রাই করছি। আসলে গাইডলাইন ছাড়া ইউটিউব দেখে শেখাটা খুব কষ্টকর, হয় না বলতে চলে, গাইডলাইন লাগেই। এই জন্য স্যার আমার মানে এখন টোটালি আমি 3D ম্যাক্সে আগ্রহ বেশি স্যার। মানে আপনার মানে ফিউচারে কোনো ভবিষ্যৎ পরিকল্পনা কি, মানে আর কি করতে যাচ্ছে স্যার? এখন ভবিষ্যৎ পরিকল্পনা স্যার 3D ম্যাক্সে স্যার। গ্রাফিক্সের লাইনটা স্যার অনেক ভালো, আগে অনেক ভালো ছিল, বর্তমান গ্রাফিক্স লাইনটা স্যার ওই অতটা ভালো না স্যার। ভবিষ্যতে গ্রাফিক্স লাইনটা কি হবে সমস্যা, মানে গ্রাফিক্সে যে কাজগুলো আমরা করতাম এই কাজগুলো সব মানে উন্নতি প্রযুক্তি দিয়ে করা হয় স্যার, আই দিয়ে করা হয় সব। আর এখন আমাদের ওইরকম কাজও হয় না স্যার। এক্স্যাক্টলি রাজীব, একদম আপনি পারফেক্ট জিনিসটা ধরেছেন। এটা আসলেই তাই, গ্রাফিক ডিজাইনাররা কিন্তু একটা বড়সড় হুমকির মধ্যে পড়ে গেছে এবং সামনে তা আরো পড়বে। বলতে গেলে 99% কাজ, আমি বলছি 99% কাজ কিন্তু এটা দখলে চলে যাবে, বুঝছেন? আর্টিফিশিয়াল অলরেডি চলে গেছে স্যার, অলরেডি চলে গেছে। এই কথাটা আমরা আগে থেকেও বলতেছিলাম, অনেকে এটা গুরুত্ব দেয় নাই। এবং খুব স্কিল না হলে, খুব স্কিল এবং খুবই এক্সপিরিয়েন্সড না হলে গ্রাফিক ডিজাইনার হিসেবে সাস্টেইন করা বা টিকে থাকাটা খুব টাফ হবে, বুঝছেন? আর তবে এখানেও একটা বিষয় আছে, সেটা নিয়ে বলবো। আমি জানি না আজ কত সময় হবে কিনা। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সে যত পাওয়ারফুলি হোক, সে কিন্তু লজিক নিয়ে কাজ করে, বুঝছেন? আমরা হিউম্যান বিং, আমাদের যেটা বড় অ্যাডভান্টেজ, আমাদের কিন্তু ব্রেনের দুইটা পার্ট আছে, লেফট সাইড এন্ড রাইট সাইড। আমাদের ব্রেনের লেফট পার্টটা হচ্ছে লজিক্যাল, মানে ওই যে এ এর মতো লজিক নিয়ে কাজ করে, আর ডান পাশটা হচ্ছে ইমোশনাল ব্রেন। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এখনো কিন্তু ইমোশনাল পার্টটা সেইভাবে তাদের ওইটা করতে পারেনি। এটা হতে আরো সময় লাগবে, হয়তো বা কোয়ান্টাম কম্পিউটিং বা এই ধরনের অনেক উন্নত আরো অ্যাডভান্স প্রযুক্তি আসলে সেটা হবে। বাট এখনো আমাদের হাতে এই অস্ত্রটা, মানে এই সুযোগটা রয়ে গেছে যে আমাদের একটা ইমোশনাল ব্রেন, আমরা এটাকে কাজে লাগাই। বাট এটা আমাদের বুঝতে হবে যে আমরা কিভাবে
এই যে আমাদের লেফট ব্রেন এবং রাইট ব্রেনের যে এটা আমরা কিভাবে আরো ভালোভাবে করতে পারি? স্যার ভালো করে বোঝা যাইতেছে না স্যার। এটা আমার মনে হয় যে আপনার এটা একটু অফ রাখতে হবে। হ্যাঁ, সাউন্ড, হ্যাঁ এখন শোনা যাচ্ছে না? জি স্যার এখন ক্লিয়ার। হ্যাঁ হ্যাঁ রাইট, ওইটা ওই যে রাজীবের ওইটার থেকে একটা নয়েজ আসতেছিল। ঠিক আছে, তো আমি এটাই বললাম যে দেখেন আমি যে কথাটা বলতে চাচ্ছিলাম যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সে শুধু লজিক নিয়ে কাজ করে, হ্যাঁ, তার কোনো ইমোশনাল ব্রেন বা ইমোশনাল পার্টটা নাই। তো আমরা হিউম্যান বিং, আমাদের কিন্তু ব্রেনের দুইটা পার্ট আছে, লেফট সাইড এন্ড রাইট সাইড। আমাদের ব্রেনের যে লেফট হেমিস্ফিয়ার, বাম গোলার্ধ, এটা হচ্ছে লজিক নিয়ে কাজ করে, আর ডান গোলার্ধ ইমোশন নিয়ে কাজ করে। বুঝতে পারছেন? তো আমাদের কিন্তু আরেকটা অস্ত্র রয়ে গেছে, তো এইটাকে আমাদের ব্যবহার জানতে হবে। এখন আমাদের ফিউচার যে কৌশল বা আমাদের ফিউচার যে প্ল্যান, সেটা হবে যে আমরা কিভাবে আমাদের ব্রেনের যে ইমোশনাল যে পার্টটা, এটাকে আমরা লজিক্যাল পার্টের সাথে খুব ভালোভাবে কিভাবে ইউটিলাইজ করতে পারি, যেন এর সাথে আমরা কম্পিটিশনে টিকতে পারি। বুঝতে পারছেন? এটা আমাদের ফিউচার চ্যালেঞ্জ। তো এটা সমস্যা নাই, এটা নিয়ে আমরা কাজ করছি, চিন্তা ভাবনা করছি। ইনশাল্লাহ আমরা আপনাদেরকে এই বিষয়ে গাইডলাইন দিব, ফিউচারে যে কি কি বিষয়ে আমাদের দক্ষতা তৈরি করতে হবে, কোন বিষয়গুলো এআই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের দখলে নিতে সময় লাগবে, সেটা আমরা মোটামুটি জানি। আপনারাও জানবেন, সবাই মোটামুটি যারা এটা নিয়ে কাজ করছে বা রিসার্চ হচ্ছে। আমি যেহেতু একটা বিশ্ববিদ্যালয়ে আছি, তো আমাদের এখানে কিন্তু এই বিষয়গুলো নিয়ে কাজ হয়, মানে কাজ হচ্ছে, রিসার্চের কাজ তো হয়। তো সেই কারণে আমরা এটা জানি যে আমাদের এই বিষয়গুলো নিয়ে কিভাবে কাজ করতে হবে। সামনে আরো অনেক চ্যালেঞ্জ আসছে। নিউরাল নেটওয়ার্ক, এই যে অ্যালন মাস্ক, এই ওয়ার্ল্ডের সেরা যারা আছে, তারা কিন্তু বিভিন্ন ধরনের অ্যাডভান্স টেকনোলজি নিয়ে কাজ করছে। তো এগুলো সবকিছুই মানুষের জন্য হুমকি স্বরূপ, বাট এটা হুমকি হলেও এটা সাময়িক হুমকি আমি মনে করি। আর তাদের জন্য হুমকি যারা নাকি নিজেকে ডেভেলপ করবে না, যারা নিজেকে ডেভেলপ করবে না তারা বিপদে পড়বে নিশ্চিত। তো আমরা যদি সেই গাইডলাইনটা ফলো করে বা সেটা আমরা যদি বুঝতে পারি যে কিভাবে আমাদেরকে এটা সলভ করতে হবে, দেন আমরা কিন্তু এটা ওভারকাম করতে পারবো। ঠিক আছে রাজীব, সো ডোন্ট ওয়ারি, আপনি এটা ভালো সিদ্ধান্ত নিয়েছেন যে আপনি গ্রাফিক ডিজাইন থেকে এখন 3D দিকে সুইচ করছেন। আপনি আস্তে আস্তে আপনার এই ডিজাইনের যে নলেজ বা এক্সপিরিয়েন্স, স্কিল, এই সবকিছুই কিন্তু কাজে লাগবে। এগুলো কোনোটাই ফেলনা না, এগুলো আমাদের এটার উপর বেস করে আপনি সামনের দিকে 3Dটাকে এটার সাথে মার্জ করে আরো ভালো কাজের দিকে যেতে পারবেন। কাজে ডোন্ট ওয়ারি। ওকে, চিন্তার কিছু নেই। থ্যাংক ইউ। দেন হচ্ছে পারভেজ। হ্যাঁ, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আমি 3D সম্পর্কে তেমন কিছুই জানতাম না। তাছাড়া আমি 3D বলতে বুঝতাম যে এটা কোনো এই যে কার্টুন ভিডিও যে দেখতাম মাঝে মাঝে মোবাইলের সামনে আসতো, ভাবতাম যে শুধু মনে হয় ওইটাই, কিন্তু এখানে আইসা দেখি যে অনেক কিছু বিস্তারিত আজকে বুঝতে পারলাম। আর তাছাড়া আমি মূলত স্যার এই কোর্সটা করার জন্য আমি কম্পিউটার নিছি, স্যারকে বলছি। এইটাই স্যার। আপনি এখন কি করছেন? মানে আপনি কি পড়াশোনা করছেন কোথাও? জি স্যার। কোথায় পড়ছেন? স্যার আমার জেলা মাদারীপুর, এখানেই পড়তেছি। আচ্ছা, অনার্স ফার্স্ট ইয়ারে। অনার্স ফার্স্ট ইয়ার। কোন সাবজেক্টে? সাবজেক্ট ইংলিশে স্যার। ইংলিশ। গুড। তো ঠিক আছে, আপনি যেহেতু কম্পিউটারে নিয়ে ফেলেছেন, তার মানে তো আপনি খুব সিরিয়াস, বোঝাই যাচ্ছে। আর এইটাই দরকার, ডু অর ডাই, বুঝছেন না? আপনি যখন সিরিয়াস, আপনি তো সাকসেসফুল হবেনই, বুঝছেন? যে বলে না, বার্ন দ্য শিপ উইন দ্য ওয়ার, না? বার্ন দ্য শিপ উইন দ্য ওয়ার, এটা জানেন? ভালো করে স্যার বুঝি না, মানে তারপর অনেক শেখার অনেক ইচ্ছা। না, আপনি প্রতিদিন মনে মনে ভাববেন যে আমি সব ভালো বুঝতেছি, আগের চেয়ে ভালো বুঝছি, বুঝছেন? এই দেখেন, আমি যে এখানে বসে আছি, আমার সামনে একটা লেখা আছে, আমি জানি না লেখাটা আপনারা পড়তে পারছেন কিনা। পড়া যায় উল্টা নাকি? স্পষ্ট না স্যার, ব্লার একটু স্যার, বোঝা যায় না, না মামুন? আচ্ছা, ব্লার একটু, হ্যাঁ ব্লার। এটা হচ্ছে এভরি ডে ইন এভরি ওয়ে আই এম গেটিং বেটার বেটার এন্ড বেটার। বুঝছেন? এভরি ডে ইন এভরি ওয়ে, হ্যাঁ, এভরি ডে ইন এভরি ওয়ে আই এম গেটিং বেটার এন্ড বেটার। এটা ডক্টর এমিল কুয়ে নামে একজন চিকিৎসক ছিলেন ফ্রান্সের। এটা 1930 সালে উনি এই বাক্যটা আবিষ্কার করেন। আমি আবিষ্কারই বলছি, বাক্যটা যে উনি যে কথাটা বলছেন তা না, এটা একটা আবিষ্কার করা হয়েছে। এবং উনি দেখছেন যে এই বাক্যটা, এটা একটা পজিটিভ ওয়ার্ড, মানে সেন্টেন্স।
এভরি ডে ইন এভরি ওয়ে আই এম গেটিং বেটার বেটার অ্যান্ড বেটার। প্রতিদিন আমি সবকিছুতে উন্নতি করছি, ভালো করছি। এটা এত পাওয়ারফুল। আপনি যখন এই কথাটা মনে মনে ভাববেন, তখন হবে কি আপনার ব্রেন পজিটিভ সাইডে থাকবে। তখন আপনার কিন্তু এই যে আপনি বুঝছেন না, আপনি যদি বলেন যে আমি বুঝতে পারছি না, তাহলে আসলেই আপনি কিন্তু বুঝতে পারবেন না। মানে এটা আমাদের ব্রেন হচ্ছে একটা সুপার কম্পিউটার, বুঝছেন? সুপার কম্পিউটার। এই সারা পৃথিবীতে যত ইনফরমেশন আছে, এটাকে ডিজিটালি যদি আমরা এটাকে কনভার্ট করি, এই সমস্ত ডেটা আমাদের ব্রেন ধারণ করতে পারে। মানে এটা এত পাওয়ারফুল একটা মেশিন। সো এটা যেমন পাওয়ারফুল, এই মেশিনটা করে কি, সে সবসময় শক্তি বাঁচিয়ে চলার চেষ্টা করে। মানে সে একটু আলসেমিটা পছন্দ করে বেশি। আর আপনি যা ভাবেন, এই যে জাগ্রত অবস্থায় এবং ঘুমন্ত অবস্থায় আমরা কিন্তু কন্টিনিউয়াস, যে আপনারা চুপচাপ বসে আছেন, আসলে কিন্তু চুপচাপ বসে নেই, আপনারা কিন্তু নিজেদের সাথে নিজেরা কন্টিনিউয়াস কথা বলছেন, আপনাদের মাথার ভিতরে কিন্তু কথাবার্তা চলতেছে। এই কথাগুলো কি, এগুলো কিন্তু আপনাকে প্রোগ্রাম করছে, বুঝছেন? আপনি আপনার কম্পিউটারটাকে, সুপার কম্পিউটারটাকে আপনার মাইন্ড দিয়ে প্রোগ্রাম সেট করছেন, হ্যাঁ, এবং ওই প্রোগ্রামগুলো পরে সে এক্সিকিউট করে। কারণ আপনি যদি বলেন যে আমি তো বুঝি না, বুঝতেছি না, বুঝবো না, তখন হবে কি, এটাকে সে একটা প্রোগ্রাম হিসেবে নিচ্ছে। প্রোগ্রাম হিসেবে নিয়ে আসলে এমন একটা অবস্থা করবে যে আপনি বুঝতে পারবেন না। হ্যাঁ, তো এটা বলা যাবে না। আপনি এটা ভাববেন যে আমি প্রতিদিন আগের চেয়ে আরো ভালো বুঝছি, আরো ভালো করছি, এবং এটা আপনি করেন। আর নইলে যে ওয়ার্ডটা, এই বাক্যটা আমি এখানে লিখে দিব চ্যাট বক্সে, এভরি ডে ইন এভরি ওয়ে আই এম গেটিং বেটার বেটার এন্ড বেটার, বা কেউ লিখে, শুভ লিখে দিতে পারেন বা মামুন লিখে দিতে পারেন চ্যাটে, এভরি ডে ইন এভরি ওয়ে আই এম গেটিং বেটার বেটার অ্যান্ড বেটার অ্যান্ড বেটার। এই যে আরেকটা যে আমি বেটার যোগ করলাম, এটা ডক্টর এমিল কুয়ে যোগ করেন নাই, এটা মেক্সিকান একজন রেডিও ইঞ্জিনিয়ার, পরবর্তীতে উনি খুবই ফেমাস। উনি একটা মেথড ডেভেলপ করছেন, হুজে সিলভা ওই অ্যান্ড বেটার আরেকটা ওয়ার্ড অ্যাড করে। তো যাই হোক, এটা হচ্ছে এভরি ডে ইন এভরি ওয়ে আই এম গেটিং বেটার বেটার অ্যান্ড বেটার। আমি এটা বলছি যে, কারণ আপনি ওই যে যখনই বলবেন যে আমি বুঝি, খুব টাফ হবে, আপনি আসলে বুঝতে পারবেন না, কঠিন হয়ে যাবে। আর যখন এটা বলবেন, দেখবেন যে আপনি বুঝতে পারবেন। ঠিক আছে? তো ডোন্ট ওয়ারি, এটা নিয়ে ওরিড হওয়ার কিছু নাই। ইনশাল্লাহ আপনি যেহেতু আমাদের সাথে যুক্ত হয়েছেন, আপনি এটা পারবেন। হ্যাঁ, আপনি নিশ্চিত থাকেন যে আপনি সাকসেসফুল হবেনই। আর আপনি সাকসেসফুল না হওয়া পর্যন্ত মনে করেন যে আমরা কিন্তু আপনাকে ছাড়ছি না, বুঝছেন না? জি স্যার, থ্যাংক ইউ স্যার। স্যার আপনার ইউটিউব চ্যানেলের নাম কি স্যার? তো ওইটা হচ্ছে A3D একাডেমি। এটা মামুনের লিংকটা দিয়ে দিন। এভরি ডে ইন এভরি ওয়ে আই এম গেটিং বেটার বেটার এন্ড বেটার। গুড। এই যে মামুন যেটা চ্যাট বক্সে দিয়ে দিয়েছে, এটাই হচ্ছে সেই বাক্যটা। এটা ডক্টর এমিল কুয়ে তিনি কি করতেন জানেন? আমাদের বোধহয় সময়টা শেষ হয়ে যাবে, শেষ হলে লিংক দিয়ে দিন, আমি আবার জয়েন করব। এটা দিয়ে উনি চিকিৎসা করতেন। যে সমস্ত রোগীদেরকে হসপিটাল থেকে ছুটি দিয়ে দিত, বলতো যে আপনাদের আর কোনো আশা নাই, হ্যাঁ, তারা কেউ 1 মাস, কেউ 2 মাস, কেউ বা সর্বোচ্চ 6 মাস বাঁচবে, হ্যাঁ, তাদেরকে ডাক্তাররা ছুটি দিয়ে দিত হসপিটাল থেকে। তো ডক্টর এমিল কুয়ে তাদেরকে নিয়ে একটা জায়গায় রাখতেন, রিল্যাক্স রাখতেন, তারা যা খাইতে যেত ভালো ভালো খাবার দাবার দিতেন, তাদেরকে সুন্দর সুন্দর কাহিনী শোনাইতেন, হাই করতেন। আর প্রতিদিন সকালে, দুপুরে, সন্ধ্যায় 30 বার করে এভরি ডে ইন এভরি ওয়ে আই এম গেটিং বেটার বেটার এন্ড বেটার, এটা তারা বলতো একটা হল রুমে একত্রিত হয়ে। তো দেখা যেত যে এটার থেকে প্রায় 80%, হ্যাঁ, ওই রুগীরা তারা কিন্তু কিউরের দিকে চলে যেত এবং ভালো হতো, বুঝছেন? সো দিস ভেরি পাওয়ারফুল সেন্টেন্স। হ্যাঁ, মানে পজিটিভ থিঙ্কিং খুবই জরুরি। আমি বলবো যে আমরা অলওয়েজ পজিটিভ থিঙ্কিং করব। আমাদের বোধহয় সময় প্রায় শেষ। শুভ, জি স্যার, তো আমরা এটা এই সেশনটা ক্লোজ করতে পারি, জি স্যার, দেন আমরা নেক্সট সেশনে যাই। ঠিক আছে? এটা আমি লিভ নিচ্ছি, আপনি এটা আরেকটা লিংক ক্রিয়েট করে দেন, বাকি তাদের জয়েন করুন। ওকে, থ্যাংক ইউ পারভেজ। সো ডোন্ট ওয়ারি, হ্যাঁ, আমরা সাকসেসফুল হবই। হ্যাঁ, আর নেক্সট ডে আমি রিদওয়ানের সাথে কথা বলবো, পরবর্তীতে জয়েন করব। ঠিক আছে রিদওয়ান, আপনি ওয়েট করেন, আমরা সবার সাথে। জি স্যার, থ্যাংক ইউ, থাকেন। জি, মামুন কি জয়েন করেছে? আচ্ছা, ঠিক আছে, জয়েন করুন। তাহলে আমরা শুরু করি নাকি? শুভ, জি স্যার, আপনি রেকর্ড রেখেন, এটা আমাদের রেকর্ড আছে স্যার, আসবে, তারা জানিয়ে। ওকে, গুড, ওয়েলকাম ব্যাক। সবাইকে আবার স্বাগতম জানাচ্ছি আমাদের এই পার্টে। যাক, ফিউচারে অবশ্য আমরা এটা ব্যবস্থা করব যেন আমাদের এটা মানে কন্টিনিউ রাখা যায়, তাই না? ব্যবস্থা করা যাবে, সমস্যা।
আচ্ছা, রিদওয়ান আহমেদ। হ্যাঁ, রিদওয়ান বলেন শুনি। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার আমি মূলত বলতে গেলে 3D অ্যানিমেশনে স্যার নতুন। তো আমি আসলে জেনারেল ব্যাকগ্রাউন্ডের একজন স্টুডেন্ট ছিলাম। তো প্রথমে স্যার ওই স্টার হিউম্যান ফাউন্ডেশনে আপনার যে ভিডিওগুলো ছিল ওই ক্লাসগুলোর মাধ্যমেই আসলে 3D অ্যানিমেশন সম্পর্কে জানা। আগে যদিও 3D অ্যানিমেশন সম্পর্কে অনেকটা মানে ভয় কাজ করতো বলতে গেলে। তো ওইখান থেকে আপনার সম্পর্কে প্লাস হচ্ছে 3D অ্যানিমেশন সম্পর্কে অনেক কিছু জানতে পারছি। দেন স্যার আমি এখন বর্তমানে দীপ্তির একজন স্টুডেন্ট 3D অ্যানিমেশনেরই। আচ্ছা আচ্ছা, দীপ্তি। হ্যাঁ জি স্যার। আর আপনার সাথে স্যার বলতে গেলে অনেকদিন ইচ্ছা ছিল এক খুব সামনাসামনি আপনার সাথে কথা বলার। আর এই সেলিম ভাই যিনি কথা বললো উনি আমার ভাই, তো ওনার মাধ্যমে আর কি জানা যে আজকে আপনি আসছেন বা ক্যারিয়ার গাইডলাইন দিবেন আজকে, তো এই জন্য আজকে জয়েন করা স্যার। আচ্ছা আচ্ছা, গুড, থ্যাংক ইউ। হ্যাঁ, আমি দীপ্তিতে অবশ্য কিছুদিন আগে একবার গিয়েছিলাম একটা। হ্যাঁ স্যার গিয়েছিলেন, বাট স্যার তখন আসলে কথা বলার সুযোগ পাইনি, আমারও ইচ্ছা ছিল। আচ্ছা, আপনি ছিলেন তখন সেই প্রোগ্রামে? জি স্যার। আমাদের খুব ইচ্ছা ছিল স্যার আপনার একটা কোর্স করা স্যার, এই যে রেদওয়ানকে স্যার আমি বলেছিলাম আর কি, আমরা সুযোগ হয়নি স্যার আপনার সরাসরি স্যার আপনার আন্ডারে থেকে একটা কোর্স করতে পেরেছিলাম স্যার। না, দীপ্তিতে একটা প্রোগ্রামে গিয়েছিলাম না, সেই প্রোগ্রামে ছিলেন আপনারা? স্যার আমি ছিলাম ওইখানে, ও but আপনার সাথে কথা হয়নি আর কি। কথা হয়নি, কিন্তু ছিলেন তো না? হ্যাঁ হ্যাঁ জি স্যার আমি ছিলাম ওখানে। আচ্ছা, গুড। যাক, সমস্যা নাই। আপনারা তো এখন আমাদের যদি ড্যাফোডিলের সাথে একটা যোগাযোগ, সরি আমাদের এই যে আবাদ সিডি ড্যাফোডিল তো আসেনি, আর ড্যাফোডিলেরই তো আপনারা ওই ড্যাফোডিল ফ্যামিলিতে আছেন। আমি তো তার ওখানে আমাদের মেন্টর যে উনিও আপনার একজন স্টুডেন্ট। আচ্ছা, যে ক্লাস নিচ্ছে। হ্যাঁ হ্যাঁ, ও আচ্ছা, এখন কে ক্লাস নিচ্ছে আপনাদের? এখন নিচ্ছে স্যার মাহমুদুল হক ইমন। ও হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি, ও তো আমাদের স্টুডেন্ট। হ্যাঁ হ্যাঁ স্যার আপনার একজন আবার 3D এর স্টুডেন্ট। আবার হ্যাঁ, না এটা হয়েছে কি যে এটা ধরেন আমাদের দেশে যারা 3D নিয়ে কাজ করছে, এটা যদি খোঁজ নিয়ে দেখেন যে বিভিন্ন টিভি চ্যানেল থেকে শুরু করে বিভিন্ন বড় বড় প্রতিষ্ঠান, অনেকে নিজেরও প্রতিষ্ঠান আছে, তারা কম বেশি কোনো না কোনো ভাবে আমাদের সাথে যুক্ত। এটা একটা ভালো বিষয়, এবং আমরা এই কমিউনিটিটাকে আরো বড় করতে চাই এবং সব দিকে ছড়াই দিতে চাই। তো যাক, রিদওয়ান, আপনার এমনি ফিউচার প্ল্যান কি, মানে কি করতে যাচ্ছে? স্যার আমার আসলে অ্যানিমেশন নিয়ে কাজ করার খুব ইচ্ছা। তো আমি যেহেতু এখানে আসলে খুবই নতুন, তো আসলে শিখছি, তো আমার অ্যানিমেশন নিয়ে কাজ করার ইচ্ছা মূলত। গুড, ওকে। অ্যানিমেশনের কিন্তু অনেক সেক্টর আছে, বুঝছেন? আমরা একদম এই যে এই বিষয়গুলো না অনেক বলেন রিদওয়ান। জি স্যার। স্যার আমার আসলে ইচ্ছা ছিল যে আসলে ক্যারেক্টার অ্যানিমেশন নিয়ে কাজ করা, বাট একটা জিনিস যেটা হচ্ছে যে আমার স্কেচটা আসলে খুব ভালো ছিল না, যে কারণে আসলে অনেক ভয় পেতাম যে আসলে এই ক্যারেক্টার অ্যানিমেশনে গেলে কি আমি ভালো করতে পারবো কিনা, এটা নিয়ে একটা ভয় কাজ করতো সব সময়, যেটা এখনো করে আসলে। না, এটা আসলে ভয়ের কিছু নেই, বুঝছেন? এটা কোনো সমস্যা না। হ্যাঁ, আপনি যেটা ভাবছেন যে আপনি স্কেচ করতে পারেন না, এটা কোনো বড় প্রবলেম কিনা, এটা আসলে কোনো প্রবলেম না। বরং ক্যারেক্টার অ্যানিমেশন করতে গেলে লজিকটাও লাগে, সেই সাথে এটা তো আপনি যদি ক্যারেক্টার অ্যানিমেটর হিসেবে নিজেকে ডেভেলপ করতে চান, আপনার তো এমন না যে আপনাকে ক্যারেক্টার মডেলার হইতে হবে। মডেলিং একটা পার্ট, এটা একটা পার্ট। একটা গ্রুপ আছে যারা মডেলিং করে, আরেকটা গ্রুপ আছে যারা হয়তো অ্যানিমেশন করে। একটা তার বোধহয় ডিসকানেক্ট হয়ে গেছে কোনো একটা কারণে। স্যারের মাইক্রোফোনটা অন করতে হবে স্যার। ও, থ্যাংক ইউ। আচ্ছা, এখন শোনা যাচ্ছে তো না? জি স্যার। জি স্যার। ফাইন। হ্যাঁ, যেটা বলছিলাম যে আসলে ক্যারেক্টার অ্যানিমেশন থেকে এখানে কিন্তু যে এটা তো অনেকগুলা সেক্টর, এই জন্যই এই বিষয়গুলো নিয়ে আমার মনে হয় যে আরেকদিন একদম শুধু এই বিষয়গুলো নিয়ে কথা বলতে হবে, কারণ এটা অনেক লম্বা একটা ব্যাপার। যে ধরেন একজন ক্যারেক্টার অ্যানিমেশন যে করে, ক্যারেক্টার অ্যানিমেটর একজন, ক্যারেক্টার মডেলার একজন, ক্যারেক্টার ডিজাইনার একজন, আলাদা আলাদা, বুঝছেন? এই ধরনের যারা ক্যারেক্টার মডেলিং করে, ডিটেল মডেলিং করে, তাদের অনেক ডিমান্ড রোল রয়েছে, বুঝছেন? এরকম একটা মডেল যেমন তানভীর এমিন ইসলাম,
বা বনিন, এরা কিন্তু এই ধরনের এই লেভেলের মডেলার, আমাদের বাংলাদেশের ছেলেরা যারা বাইরে কাজ করছে, বুঝছেন? তো আবার কেউ আছে ক্যারেক্টার অ্যানিমেটর, তার কাজ হচ্ছে শুধু অ্যানিমেশন করা। আপনার যদি ধরেন ড্রয়িং বা এগুলাতে একটু দুর্বলতা থাকে, আপনি তো মডেল তৈরি করবেন না, সেই ক্ষেত্রে আপনি অ্যানিমেশন করবেন এজ এ ক্যারেক্টার মডেলার। সো এটা কোনো বিষয় না। আরেকটা হচ্ছে যে ওই স্কেচ যে আপনি পারেন না, এটা এমন কোনো কঠিন বিষয় না। হ্যাঁ, এটার জন্য যে ধরনের মানে ড্রয়িং দরকার, এগুলো কিন্তু শেখা কোনো বিষয় না। হ্যাঁ, এই বিষয়গুলো নিয়ে আমরা পরবর্তীতে কথা বলবো। আমি যেটা বলছিলাম যে এটা তো আমাদের রাইট হেমিস্ফিয়ারের কাজ, এই কাজগুলো আমাদের একটু গুরুত্ব দিতে হবে সামনে, ঠিক আছে? সো এটা নিয়ে ওরিড হওয়ার কিছু নাই। আর এখন যে শিখছেন সেভাবে করেন, দীপ্তি যে শিখছেন এর থেকে শিখেন বেসিক জিনিসগুলো, এবং পরবর্তীতে এটা তো আর অনেকগুলা পর্যায়ে আছে এবং এটা প্রতিনিয়ত আপডেট হচ্ছে সবকিছু, এগুলো নিয়ে আমরা কথা বলবো। কারণ এখন কিন্তু বিষয়টা এমন কি যে আপনি শুধু বাংলাদেশে আছেন, ভাবছেন আমি তো বাংলাদেশে আছি, আমার এখানে আমার আশেপাশে যারা আছে তারাই বোধহয় আমার শুধু কম্পিটিটর। আসলে বিষয়টা তা, আপনি কিন্তু বাংলাদেশে আছেন ঠিকই, কিন্তু আপনাকে বিবেচনা করতে হবে আপনি পৃথিবীর মধ্যে আছেন। আর এখন কিন্তু এই যে দেশের যে সীমা পরিসীমাগুলা, এই যে বাংলাদেশের বর্ডার, ইন্ডিয়ার বর্ডার, পাকিস্তানের বর্ডার, কি আমেরিকার, এইগুলা কিন্তু একটা এই বর্ডার গুলো কিন্তু আর ওইভাবে নাই। এই যে আমরা বলি গ্লোবালাইজেশন, এখন ইন্টারনেট, ইউটিউব, ফেসবুক এসবের কারণে এখন সব একাকার হয়ে গেছে, কোনো ই নেই। আপনি বাংলাদেশে বসে কাজ করছেন না ইউএসএ বসে কাজ করছেন, কিচ্ছু যায় আসে না। রায়হান শরীফ নামে আমাদের এক স্টুডেন্ট, ও এখন ইউএসএ একটা গেম কোম্পানিতে জব করে, 5 লাখ টাকা স্যালারি পায়, এখনো গ্রাজুয়েশন এইবার বোধহয় না, এখনো কমপ্লিট করে নেই। হ্যাঁ, তুই জানে যে আমাদের এখানে আছে, তুহিনও বলতে পারবে, ও এখনো গ্রাজুয়েশন কমপ্লিট করে নেই, বুঝছেন? হ্যাঁ, তো আর এবার বোধহয় 3rd ইয়ার, মানে আরো 1 বছর ওর লাগবে, বাট অলরেডি ও কিন্তু ইংল্যান্ডের একটা কোম্পানিতে জব করতেছে। তো কাজেই এটা আপনি বাংলাদেশে আছেন বা কোথায় আছেন সেটা না, আপনাকে ওইভাবে নিজেকে প্রিপেয়ার করতে হবে ওয়ার্ল্ড পার্সপেক্টিভে। আপনার প্রস্তুতি, আপনার স্কিল সেই লেভেলে হবে যেন আপনি সারা দুনিয়ায় যারা এই লেভেলে কাজ করছে তাদের সাথে আপনার কম্পিটিশন, আপনি সেই লেভেলে কাজগুলো শিখতে হবে, বুঝতে পারছেন? এটা আমাদের যেতে হবে যে আমরা কোথায় আছি। সেলিম রেজা হাত তুলেছেন বোধহয়, হ্যাঁ বলেন সেলিম। আমার একটা কোশ্চেন ছিল স্যার, আমরা এখন যে স্যার ওই যে এআই আসছে আর কি 3D তে, মানে স্যার এইখানে আমাদের চ্যালেঞ্জ গুলো কি স্যার? মানে আমরা যে 3D তে ক্যারিয়ার ডেভেলপ করতে গেলে এআই কি ধরনের চ্যালেঞ্জ নিয়ে আসতে পারে স্যার? আচ্ছা, এই বিষয়ে স্যার একটু বলবেন। একদম খুব ভালো কোশ্চেন। আমি এটাতে অবশ্যই আসবো, ভাবছিলাম যে এই বিষয়টা নিয়ে কথা বলবো, এটা আমি আগেও একটু উল্লেখ করেছি। তারপরে যেহেতু বলছেন আমাদের কি আর কারোর সাথে পরিচিত হওয়ার মতো আছে, আর কে কে আছে, সবার সাথে পরিচয়টা শেষ করে আমি এটাতে যেতে যাচ্ছি। যে ইমরান মনে হয় আছেন, ইমরান পয়েন্ট আমি নোট ডাউন রাখছি, আমি এটা নিয়ে কথা বলবো। আগে একটু সবার সাথে পরিচয় পর্বটা শেষ করি। আর ইমরান থাকেন তাহলে হোসেন মনে হয় ক্যামেরা অন করে কথা বলতে পারেন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, আরমান হোসেন। জি স্যার, আমার নাম ইমরান হোসেন, আমি এখন ঢাকাতে আছি, বাবুবাজার। স্যার, আমি গত 3 বছর আমি ভিয়েতনামে ছিলাম, ওখানে একটা এজেন্টের মাধ্যমে কিন্ডারগার্টেনে জব করি টিচার হিসেবে। তো ওখানে আমি প্রতিনিয়ত স্কুলে দেখতে পাই যে কার্টুনিস্ট বা কার্টুনি ওরা সবসময় বিনোদন দেখে বা টিভি স্ক্রিনে সবসময় কার্টুন থাকে। তো ওখান থেকে স্যার আমার ইচ্ছে হলো যে কার্টুনিস্ট হওয়ার, ওই আগ্রহ নিয়ে এটা শেখা আর কি। জি স্যার। আচ্ছা, গুড। আপনি কি এর আগে কোনো সফটওয়্যারে কাজ করেছেন? কোনো সুনির্দিষ্ট কোনো সফটওয়্যার ছিল? জি না, মোবাইলে স্যার আপনি ওই যে প্রিজমা 3D ওইটা দিয়ে একটু প্র্যাকটিস করছিলাম। আচ্ছা আচ্ছা, ওকে, গুড। ঠিক আছে, এটা আপনি এখানে একটা গাইডলাইন পাবেন, যে গাইডলাইনটা দিবে আমাদের আপনাদের যে মেন্টর শুভ, উনি যে গাইডলাইনটা দেয় সেই গাইডলাইন ফলো করে আপনারা আগালেই আশা করি যে আপনারা মানে একটা সঠিক জায়গায় পৌঁছাতে পারবেন। জি স্যার। ঠিক আছে, থ্যাংক ইউ। আর কেউ আছেন? আর কেউ আছে মানে পরিচিত হওয়ার মতো? না স্যার, আর তেমন কেউ নাই। ওকে, ফাইন। আচ্ছা, তাহলে আমি সেলিমের ওই বিষয়টাতে যাই। এটা আসলে একটা দীর্ঘ আলোচনার বিষয়, যদিও যে কারণ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এটা রিয়েলি এটা এখন একটা চ্যালেঞ্জ বলা যায়। চ্যালেঞ্জ তো বটেই, আর নতুন কোনো কিছু যখন আসে তখন সেটা দেখে মানুষ একটু ভয় পেয়ে যায়। এবং আপনারা জানেন যে শিল্প বিপ্লবের কথা আপনারা শুনেছেন, তাই না?
প্রথম শিল্প বিপ্লব, দ্বিতীয় শিল্প বিপ্লব। হ্যাঁ, এটা অনেক ভাস্ট বিষয়, আমি এখন এগুলোর মধ্যে যেতে যাচ্ছি না, তাহলে আমাদের অনেক সময় এখানে এনগেজ হয়ে যাবে। আমরা হয়তো পরবর্তীতে এগুলো নিয়ে আরো বিস্তারিত কথা বলবো। তবে আমি এটা সংক্ষেপে একটু বলি যে শিল্প বিপ্লব গুলো যখন হয়, প্রথম শিল্প বিপ্লব আপনার 1700 শতকের শেষের দিকে, 1780-84 সালের দিকে হয়েছিল। তো সেই সময়ে আপনার বাষ্প ইঞ্জিন, যখন মানুষ প্রথম বাষ্প ইঞ্জিন তৈরি করে, এর আগে তো মানুষ ধরেন গায়ে গতরে মানে কায়িক শ্রম যেটা বলা যায়, যে সেই ফিজিক্যাল অ্যাক্টিভিটিস এর মাধ্যমে তারা তাদের জীবিকা নির্বাহ করতো, মানে খেতে খামারে বা বিভিন্ন জায়গায় তারা কাজকর্ম করতে হতো, মানে শারীরিক শ্রমের মাধ্যমে। কিন্তু যখন ইঞ্জিন আবিষ্কার হলো, বিশেষ করে বাষ্প ইঞ্জিন, তখন দেখা গেল যে একটা নৌকা বা বড় সড়ো নৌকা দিয়ে একটা জায়গা থেকে আরেকটা জায়গায় যেতে অনেক মানুষজন লাগতো, যারা সে দাঁত টানতো, কৃতদাস দিয়ে আপনারা বিভিন্ন মুভিতে দেখেছেন যে কিভাবে বড় বড় জাহাজগুলোকে চালিয়ে নিয়ে যেত। কিন্তু যখন বাষ্প ইঞ্জিন আবিষ্কার হলো, দেখা গেল যে বহু মানুষ, শত শত মানুষের কাজ একটা ইঞ্জিন করে ফেলতেছে এবং আরো ভালোভাবে করছে। এবং বিভিন্ন কলকারখানায় যখন সেই ইঞ্জিনের কাজ শুরু হলো, তখন হইলো কি, যেখানে নাকি যে কাজের জন্য, যেখানে একটা জাহাজ বা একটা বড় নৌকা বা একটা জাহাজ অথবা কোন একটা কারখানার কোন একটা যন্ত্র কোনো কিছু চালানোর জন্য যেখানে কয়েক হাজার লোকের প্রয়োজন পড়তো, দেখা গেল যে একটা বাষ্প ইঞ্জিনের কারণে সেখানে মাত্র কয়েকজন, হয়তো 20-30 জন মানুষই সেটা করতে পারছে। তাহলে যে বাকি মানুষগুলোর কি অবস্থা, তারা বেকার হয়ে গেল। হ্যাঁ, এটা আসলে বেকার হলো। এখন ওইখানে যদি সবাই থেমে যেত যে না, এটা তো বেকার হয়ে যাচ্ছে, আমরা ইঞ্জিন নিয়ে যাবো না, বাষ্প ইঞ্জিন বা আমরা এই যে নতুন প্রযুক্তি নিব না, তাহলে কি আর মানুষ এই পর্যায়ে আসতে পারতো? বর্তমান পর্যায়ে পারতো না, তাই না? কিন্তু তখন আবার কি হলো, যারা নাকি ওই ইঞ্জিন চালনা করা এবং ওইটার ফলে যে নতুন যে সুযোগগুলো তৈরি হলো, সেই টেকনোলজি গুলো যারা শিখে ফেললো, তারা কিন্তু মানে আগের অবস্থার থেকে হঠাৎ করে তারা আরো একটা ভালো অবস্থার দিকে চলে গেল। তার মানে ওই অবস্থাটাকে যারা অ্যাকসেপ্ট করতে পারলো, তারা আরো কিন্তু ভালো একটা অবস্থার দিকে চলে আসলো। আমি যেটা বলতে চাচ্ছি যে এই চ্যালেঞ্জ, প্রথম শিল্প বিপ্লব, দ্বিতীয় শিল্প বিপ্লব, এই যে যখন ইলেকট্রিসিটি আসলো, যখন কম্পিউটার আসলো, কম্পিউটার এসে আপনারা জানেন একটা সময়ে, আপনারা হয়তো দেখেন নাই, আপনারা অনেক ছোট ছিলেন বা আপনাদের জন্ম হয়নি সেই সময়, আমরা দেখেছি যে স্টেডিয়ামের আশেপাশে দিয়ে ওই যে পল্টনের দিকে বহু মানুষ তারা এরকম টাইপরাইটার নিয়ে বসে টাইপ করতো, ওইটাই তাদের জীবিকার একটা বড় যন্ত্র ছিল, তাই না? এবং হ্যাঁ, যখন নাকি MS ওয়ার্ড আসলো, কম্পিউটার আসলো, অনেকেই তখন ভাবছে যে না, আমি তো টাইপ করতেছি, আমার স্পিড মিনিটে এত, এই সেই, আমি তো অনেক কিছু করতে পারবো, এরকম ধারণা করলো। যারা ওইটা ধরে থাকলো তারা কিন্তু বিপদে পড়ে গেল। আর যারা মনে করেন ওই মানে কি বলে যে টাইপরাইটারটা বিক্রি করে দিয়ে হয়তো ওই টাকা দিয়ে কম্পিউটার কিনতে না পারো, তারা যখন নাকি সেই টাকা দিয়ে তারা একটা কোর্সে ভর্তি হয়ে MS ওয়ার্ডটা শিখলো, তারা কিন্তু এই টাইপরাইটারে টাইপ করে যে টাকা পেতো তার থেকে আরো ভালো অবস্থায় চলে আসে, ঠিক না? তো এটা কিন্তু প্রতিনিয়ত এই ব্যাপারটা ঘটছে। এখনো কিন্তু অবস্থাটা এরকম, বুঝছেন? AI আসছে, কোনো সমস্যা নাই। আমি একটা জিনিস বলছিলাম যে আমাদের হিউম্যান ব্রেনের কিন্তু দুইটা পার্ট, একটা হচ্ছে লেফট হেমিস্ফিয়ার মানে বাম গোলার্ধ, একটা ডান গোলার্ধ। আমাদের ব্রেনের যে বাম গোলার্ধ, এটা হচ্ছে লজিক নিয়ে কাজ করে, ম্যাথমেটিক্স, লজিক, কোডিং, এগুলা হচ্ছে তার কাজ কারণ, বুঝছেন? আর ডান গোলার্ধের কাজ হচ্ছে ইমোশন নিয়ে, অ্যাস্থেটিক সেন্স, নান্দনিকতা, এইসব বিষয় নিয়ে কাজ করে। এখন হয়েছে এটা কি, যে ধরেন AI কি করছে, AI কিন্তু ফুললি লজিক্যাল, সে লজিক নিয়ে কাজ করে, সে তো কোড দিয়ে, সে তো একটা প্রোগ্রাম দিয়ে লেখা, তাই না? প্রোগ্রাম, এটা একটা প্রোগ্রাম, কিন্তু সেই প্রোগ্রাম কিন্তু লজিকের বাইরে যেতে পারে না, সে কিন্তু ইমোশনটাকে ওইভাবে বুঝবে না আমরা যেমন বুঝি। যেমন আপনার পাশে একজন মানুষ এসে বসলো, সেই মানুষটা আপনার সাথে কোনো কথাই বললো না, কিন্তু আপনি কিন্তু একটু পরে বুঝতে পারলেন যে তার মনটা কোনো কারণে খারাপ, তাই না? বোঝা যায় না? বলেন তো, বোঝা যায়? কথা বলে নাই, সে কিন্তু আপনার পাশে বসে আছে, কিছুই বলে নাই, কিন্তু আপনি কিন্তু বুঝে গেছেন যে তার মন খারাপ কোনো। আপনি কিভাবে বুঝলেন? এই যে সেন্স, এটা তো এখনো AI ওইভাবে AI রাখতে আসে নাই। এটা আসতে হলে AI থেকে আরো অনেক অনেক উন্নত হইতে হবে। সেটা কোয়ান্টাম কম্পিউটিং এর ইয়েতে যখন মানুষ যাবে, তখন হয়তো বা হলেও হতে পারে। তো সেটা এখনো সময় বাকি আছে। সো আমরা যদি এখন, তাহলে আমাদের করণীয় কি? আমি এটাই বলছি যে আমাদের এখন একটা প্ল্যান করে আগাইতে হবে, কি যে আমাদের যে রাইট হেমিস্ফিয়ার, অর্থাৎ আমাদের যে ইমোশনাল ব্রেনটা আছে, এটাকে আমরা লজিক্যাল ব্রেনের সাথে সমন্বয় করে আরো ভালোভাবে আমাদেরকে বিভিন্ন কাজগুলো করতে হবে, বুঝছেন? আমরা যদি বিভিন্ন কাজের মধ্যে এই ব্রেনটাকে যুক্ত করতে পারি, অলরেডি আমরা করছি, আমরা কিন্তু করি,
এমন না যে আমরা এই রাইট সাইড অফ করে দিয়ে সব কাজ করছি, বিষয়টা কিন্তু তা না, কিন্তু আমরা করছি। কিন্তু এটাকে আরো যদি দক্ষভাবে আমরা করতে পারি, তাহলে এআই কে আমরা বরং আমাদের একজন সহযোগী হিসাবে আমরা ব্যবহার করতে পারবো। মানে এআই আমাদের হয়ে কাজ করবে, বুঝছেন, সে আমাদের সহযোগী হবে, আমাদের কম্পিটিটর হবে না। ওই যে যখন নাকি মানুষ এমএস ওয়ার্ড শিখে গেল, তখন কিন্তু কম্পিউটার আর কম্পিটিটর থাকলো না, সে কিন্তু তার সহযোগী হয়ে গেল, তাই না? আর যে এমএস ওয়ার্ড শিখলো না, টাইপরাইটার নিয়ে পড়ে থাকলো, সে তো বিপদে পড়বেই, তার জন্য তো তখন ওইটা কম্পিটিটর, বুঝতে পারছেন না? তখন তো এটা কম্পিটিটর হবে। এখন যেটা করতে হবে কি, হ্যাঁ বলতে পারেন তাহলে কি করবো, এত বললেন যে হ্যাঁ আমরা তো সবই বুঝলাম যে এটা ঠিক আছে, কিন্তু কি করব? এইটা একটা বিগ কোশ্চেন, যে আসলে তাহলে আমরা কি করব। সেই ক্ষেত্রে যে একটু আগে কে জানি বললো যে আমি স্কেচ করতে পারি না, কে জানি বলছিলেন? রিদওয়ান। হ্যাঁ, এখন স্কেচটা করতে হবে, বুঝছেন, স্কেচটা করতে হবে, একটু কালার সেন্সটা বাড়াইতে হবে, একটু মানে কি বলা যায় যে অ্যাস্থেটিক সেন্স, নান্দনিকতা একটু পড়াশোনা করতে হবে, একটু এই বিষয়গুলো বাড়াইতে হবে। এটার জন্য আমাদের প্ল্যানিং আছে। এটা আমরা জানি যে কিভাবে আপনাদেরকে এই বিষয়টা গাইড করে দিলে ওইটা আপনারা ভালো করবেন। এর মানে এই না যে আপনাদেরকে আর্টিস্ট হইতে হবে, এর মানে এই না যে আপনি একদম বড় সড় শিল্পী হইতে হবে, না নেবার, সেটা দরকার নাই। কিন্তু আপনাকে বুঝতে হবে কেন এইখানে এই কালারের সাথে এই কালারটা ম্যাচ করেছে, কেন এটা একটু কালারফুল লাগছে, কোন কালারের পাশে কোন কালারটা যাবে, কেন যাবে, গেলে কি হয়, এই অ্যাস্থেটিক সেন্স, এগুলো ইমোশনাল বিষয়গুলো, এগুলোকে আরো আমাদের পলিশ করতে হবে, আরো ডেভেলপ করতে হবে। সেটা যদি আমরা ডেভেলপ করতে পারি এবং তারপরে আমাদের যে লজিক্যাল টুলস আছে এআই কে দিয়ে আমরা যদি সেভাবে গাইড করতে পারি, তাহলে এআই কে আমাদের হাতিয়ার হিসেবে ব্যবহার করে আমরা আরো ভালো ভালো কাজ করতে পারবো। হ্যাঁ, আর সেলিম রেজা অলরেডি আপনি বোধহয় কি কাজ করছেন জানো বললেন? আর্কিটেকচারাল ভিজুয়ালাইজেশন। আমি স্যার রিয়েল এস্টেটের ব্রোশিয়ার এবং 3D এখন স্যার এগুলোই করতেছি। আচ্ছা, আর্কিটেকচারাল ভিজুয়ালাইজেশন করেন না তো? না, এটাও করেন? ওটা তো নাদিম বোধহয় আর্কিটেকচারাল ভিজুয়ালাইজেশনের কাজ করে, তাই না? হ্যাঁ, এটা আমার শেখার পরে এটা আমার বাড়তি আর কি ভ্যালু অ্যাড করছে। আমি এখন আগে স্যার শুধু রিয়েল এস্টেটের ব্রোশিয়ার গুলো করতাম, এখন স্যার কমপ্লিট প্যাকেজ আর কি, মানে আমি ব্রোশিয়ার প্লাস 3D এবং অন্যান্য এই প্রজেক্টগুলো সহ। এই যে এখন আপনাদেরকে যে কাজটা করতে হবে কি, যে একটা জায়গায় থেমে থাকলে হবে না, আপনাদেরকে সামনের দিকে আগাইতে হবে, বুঝতে পারছেন? যে মনে করেন যে শুধু গ্রাফিক্স এর কাজ করছেন, গ্রাফিক ডিজাইন, তার কি করতে হবে, এই গ্রাফিক্স এর স্টিল গ্রাফিক্স থেকে মোশন গ্রাফিক্স, মানে এটার সাথে মোশন গ্রাফিক্সটা যুক্ত করতে হবে। মোশন গ্রাফিক্স এর পরে এটার সাথে 3D যোগ করবেন। আপনি মোশন গ্রাফিক্স করেন কিন্তু তার মধ্যে 3D কন্টেন্ট ব্যবহার করবেন, বুঝতে পারছেন? 3D কন্টেন্ট ব্যবহার করবেন। ধরেন আপনি একটা মোবাইলের অ্যাড করছেন, এই মোবাইলের ইমেজ পাওয়া যায়, আপনি হয়তো একটা ইমেজ দিয়ে একটা স্টিল গ্রাফিক্স করছেন বা একটা মোশন গ্রাফিক্স করছেন, কিন্তু এখন আপনার চিন্তাটা রাখতে হবে যে না, আমি এটা শুধু স্টিল গ্রাফিক্স করবো না, আমি এটা একটা 3D বানাবো। 3D বানায় আমি এটাকে একটু ঘুরিয়ে দিব, হালকা ঘুরিয়ে দিয়ে বা অন্যভাবে, বা এটার একটা পার্ট আমি আলাদা করে দেখিয়ে দিব। এই জিনিসগুলো যখন আপনি অ্যাড করবেন, তখন যারা শুধুমাত্র ওই স্টিল দিয়ে কাজ করছে তাদের থেকে কিন্তু আপনি এক ধাপ আগে গেলেন, তাই না? আপনার হাতে একটা পাওয়ারফুল টুলস চলে আসলো। এইভাবে আপনাকে ডেভেলপ করে করে আপনার যারা কম্পিটিটর, এআই আপনার কম্পিটিটর না। আমি আবারও বলছি, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কখনোই আপনার কম্পিটিটর না। তাহলে কম্পিউটার আমাদের কম্পিটিটর হইবে, কম্পিউটার কি আমাদের কম্পিটিটর না? এটা এখন আমাদের সহযোগী, তাই না? তো এআইও কিন্তু আমাদের সহযোগী, কিন্তু আমাদের জানতে হবে। যদি আমরা এটা না জানি, যদি আমরা ওই যে সেই টাইপরাইটারের যুগের মতো টাইপরাইটার নিয়ে পড়ে থাকি যে আমি এমএস ওয়ার্ড শিখবো না, তাহলে কিন্তু আমি বিপদে পড়বো। আর আমি যদি এমএস ওয়ার্ড সেই সময় শিখে কম্পিউটার, একটা ছোট কম্পিউটার নিয়ে আমি কাজে নেমে যাই, তাহলে কিন্তু আমি কম্পিউটারটাকে আমার সহযোগী বানিয়ে ফেললাম। এখানেও তাই, আপনি যদি আপনার স্কিলগুলোকে অলওয়েজ অ্যাডভান্স বিষয়ের দিকে নিতে হবে, প্রতিনিয়ত আপনাকে নতুন নতুন জিনিস শিখতে হবে, সেই সাথে কিছু জিনিস একটু পড়াশোনা করতে হবে। আমরা একেবারে পড়তে চাই না, ভাবি যে পড়াশোনার কি দরকার, কিন্তু এইটা একটু দরকার। এটা আমরা কিছু গাইডলাইন দিব, কিছু জিনিস একটু পড়তে হবে, কারণ আমাদের থিঙ্কিং লেভেলটাকে বাড়াইতে হবে। মানে আমরা চিন্তা করছি, বাট এটাকে আরো ভালোভাবে, কিভাবে আরো সুন্দরভাবে আমরা একটা জিনিস নিয়ে ভাবতে পারি, উপস্থাপন করতে পারি, এগুলো একটু বাড়াইতে হবে, বুঝছেন? সেটা করলে তখন আমরা এআই কে দিয়ে অনেক ভালো আউটপুট বের করতে পারবো। অনেকেই এআই ইউজ করবে,
সুইচ টিপ দিলে বা একটা কিছু লিখলে একটা কিছু আউটপুট হইলো, কিন্তু সবার চিন্তা তো একরকম হবে না, এই জায়গায় তো আলাদা, তাই না? তো সেই জায়গাটা আমাদেরকে একটু নার্চার করতে হবে, বুঝতে পারছেন? তার জন্য ওই যে আমি যেটা বললাম, আমাদের রাইট হেমিস্ফিয়ার, ইমোশনাল ব্রেনের, আমাদের অ্যাস্থেটিক সেন্স, হ্যাঁ, তারপরে আমাদের এই যে নান্দনিকতার বিষয়গুলো, এগুলো আরো ডেভেলপ করতে হবে। এটা যখন ডেভেলপড হবে অ্যাজ এ হিউম্যান বিং, তখন আমরা কিন্তু, এটা তো মানুষের স্বাভাবিক গুণ, এটা হওয়ারই কথা, হ্যাঁ, কিন্তু আমরা এটাকে ওইভাবে ইউটিলাইজ করি না অনেক সময়, বুঝছেন? আমরা ভাবি যে কি দরকার, এটা দিয়ে তো কাজ চলছে। তো যারা নাকি শুধু রুটিন ওয়ার্কের মধ্যে আটকে থাকবে, তারা বিপদে পড়বে। কেউ যদি রুটিন ওয়ার্ক, যে আমি প্রতিদিন যে একই কাজ করতেছি, রুটিন ওয়ার্ক, তারা আটকে থাকবে। আপনি একটা কাজ কন্টিনিউ চেষ্টা করবেন, যে আজকে আমি এইভাবে করছি, হ্যাঁ, ধরেন এই গ্লাসটা আজকে আমি এইভাবে আঁকলাম, আরেকদিন আপনি একটু অন্যভাবে, আচ্ছা এই দিক থেকে দেখি তো কেমন হয়, এটা একটু চিন্তা করবেন, বুঝছেন? আমি আমার এই ঘরের অ্যারেঞ্জমেন্ট মাঝে মধ্যে চেঞ্জ করি, অনেকে এটা বিরক্ত হয় যে কেন চেঞ্জ, একটু চেঞ্জ, এটা ভালো, মানে একটু সবসময় পরিবর্তনটা ট্রাই করতে হবে, বুঝছেন? যে একটু নতুন ভাবে ভাবতে হবে, একটা জিনিসকে একটু ভিন্ন ভাবে উপস্থাপন করতে। ধরেন আপনি ডিজাইন করছেন, যে স্টাইলে ডিজাইন করছেন, আপনি ভাবছেন আমার এটা তো ক্লায়েন্ট নিচ্ছে, ক্লায়েন্ট তো এটা স্যাটিসফাই, আমার দরকার কি? আপনি কিন্তু আটকে গেলেন, আপনি কিন্তু টাইপ হয়ে গেলেন, রুটিন ওয়ার্কের মতো হয়ে যাচ্ছে। তখন আপনি করবেন কি না, প্রতিনিয়ত এটার মধ্যে আপনি চেষ্টা করেন নতুন কিছু অ্যাড করতে, একটু নতুন ভাবে উপস্থাপন করতে, বরং আপনার ক্লায়েন্টকেও আপনি ক্লায়েন্ট যেটা চাইছে সেটা করেন। আরেকটা কি করেন, আপনি ওই যে নতুন চিন্তা দিয়ে আরেকটা কাজ করেন, ওইটা ক্লায়েন্ট যেটা ডিমান্ড করছে সেটাও দেখান, ওই আপনার অ্যাডভান্স চিন্তার কাজটাও তাকে দেখান, বলেন যে এটা তো আপনি চাইছেন, এটা আপনাকে দিলাম, আমি আবার এটা একটু করছি, হ্যাঁ, এই যে আমার মনে হয়েছে এটা একটু ভালো লাগবে, আপনি দেখেন, ক্লায়েন্টকে দেখান। ক্লায়েন্ট যদি তখন আপনার নতুন কাজটা পছন্দ করে, তাহলে তো দারুণ, ওয়েল এন্ড গুড। মানে এভাবে আমাদের যারা, মানে ক্লায়েন্ট যারা বা আমাদেরকে যারা কাজ দিচ্ছে, তাদেরকেও কিন্তু আমাদের একটু আপডেট করে নিতে হবে, বুঝছেন? তারা তো আমাদের কাজ দিয়ে আপডেট হবে, তাই না? আর ওই যে বললাম যে আমাদের কাজ শুধু নট অনলি বাংলাদেশ, আপনার সারা দুনিয়ার কাজ দেখতে হবে, বড় বড় আর্টিস্টদের কাজ দেখতে হবে, হ্যাঁ। আপনি এই যে আপনার ফেসবুকে, আমি জানি না আপনাদের ফেসবুক তো এখন সবাই আমরা ব্যবহার করি, ফেসবুকে আমাদের যে ফ্রেন্ড লিস্টে আপনারা ওয়ার্ল্ডের সেরা সেরা কিছু আর্টিস্ট হয়তো সবারই আছে, এগুলো একটু বাড়াই নিয়েন, বুঝছেন? বাইরের যে আর্টিস্ট যারা আছে, নাম করা আর্টিস্ট, তাদের প্রোফাইলে ঢুকে একটু দেখে তাদেরকে একটু রিকোয়েস্ট করেন, যদি তাদেরকে ফলো করতে পারেন বা তাদেরকে অ্যাড করতে পারেন, এবং তাদের কাজগুলো যদি দেখেন, আপনাকে কিন্তু দেখতে হবে, প্রতিনিয়ত দেখতে হবে, বড় বড় কাজ, ভালো ভালো কাজগুলো আমাদের দেখতে হবে, যে বাইরের দুনিয়ার মানুষ তারা কিভাবে কাজ করছে। এগুলো যখন আমরা দেখব, এটার কোনো বিকল্প নাই, আপনি 100 বার দেখবেন, একবার একটা কাজ করবেন। আমরা না দেখে কাজ করি, বুঝছেন? দেখতে চাই না, শিখতে চাই না, ভাবি আচ্ছা আমি তো পারি, এটা না, আমি পারি, পারার কিন্তু কোনো শেষ নেই, আমি পারি, এই পারাটাকে আরো ডেভেলপ করতে হবে, আরো আগে নিতে, বুঝতে পারছেন? এটা যদি আমরা করতে পারি, আমি সংক্ষেপে বলতে পারি যে আমরা যদি আমাদের চিন্তাধারা বা কাজকর্মের মধ্যে এই ধারাটা বজায় রাখতে পারি, যে অলওয়েজ আমরা নতুন কিছু, নিউ সামথিং আমরা এক্সপ্লোর করব, তাহলে কিন্তু আমরা সবসময় সামনে আগাবো। হ্যাঁ, কোনো কিছু এআই বলেন, যত সিজিআই তো আগেই ছিল, এখন আর সিআই, এগুলো আমাদেরকে আটকাইতে পারবে না, এগুলো আমাদের সহযোগী হিসেবে কাজ করবে, বুঝছেন? এটা বুঝতে হবে। আপনার ওই যে মন্ত্রটা জানতে হবে না, যে কি ঘষা দিছিল জানি, এই যে আলাউদ্দিনের আশ্চর্য প্রদীপ, না মামু? হ্যাঁ, ওটা ঘষা। হ্যাঁ, কিন্তু ওই আলাউদ্দিনের উচিত ছিল 3 নাম্বার, এটা হচ্ছে যে আমাকে আবার আরো 3টা দাও, হ্যাঁ, অপশন দাও। ওই 3 নাম্বার, প্রতি 3 নাম্বার পয়েন্টে যায় যদি এটা একটা করে বলে, তাহলে কিন্তু ওর এটা আনলিমিটেড হয়ে যেত। হ্যাঁ, যে আমাকে আরো 3টা, 3 নাম্বার ইচ্ছা কি, যে আমাকে আরো 3টা আশা পূরণ করার সুযোগ দেয়, দুইটা পূরণ করে 3 নাম্বারে যে আবার এটা বলবে। কিন্তু এই যে এটা একটু ক্রিয়েটিভ, এইভাবে একটু ক্রিয়েটিভ চিন্তা করতে হবে, বুঝছেন? এটা যদি হয় তাহলে কোনো সমস্যা নেই। হ্যাঁ, ইনশাআল্লাহ এগুলো নিয়ে, এবং আমাদের আমাদের অলওয়েজ এই প্ল্যানিং গুলো আছে। আমরা তো বিভিন্ন ধরনের কাজকর্মের সাথে যুক্ত আছি। মামুন হাতে স্যার, একটু একটা বিষয় আছে, এই আমরা যখন নতুন স্টুডেন্টদের সাথে কথা বলি, তখন তাদের একটাই প্রশ্ন থাকে যে কার্টুন অ্যানিমেশন করবো, কার্টুন বানাবো, কার্টুন কিভাবে বানানো যায়, কার্টুন কি আসলে কতটুকু পসিবল, আমি এই 3 মাসের কোর্স করে বা আমি 6 মাসের কোর্স করে কার্টুন বানাতে পারবো কিনা,
তো আমরা তো দেখা যায় যে অন্যদের মতন এইভাবে বলি না যে হ্যাঁ পারবেন বা আসেন জয়েন করেন। ব্যাপারটা তো আমরা খুব ট্রান্সপারেন্টলি বলি, কিন্তু আপনার মুখ থেকে যদি আসলে এরা একটু শুনে যে কার্টুন আসলে কতটুকু বানাইতে কত সময় লাগতে পারে, কতটুকু প্র্যাকটিস এবং কতটুকু যেতে হবে এটার জন্য, তা এটা স্যার আপনি যদি একটু শেয়ার করেন তাহলে আমার একটু ভালো হয় সবার জন্য আর কি। হ্যাঁ, না এটা খুব ভালো বলছেন। এটা তো আমার এই বিষয়গুলোর উপরে আমার অনেকগুলো প্রেজেন্টেশন তৈরি করা ছিল, আজকে হয়তো সময় হবে না দেখাতে পারতাম। আপনারা যারা অ্যানিমেটেড ফিল্ম দেখেন, ধরেন এই যে একটা অ্যানিমেশন মুভির নাম বলেন, তো আপনারা শ্রেক দেখছেন, ফাইন্ডিং নেমো দেখছেন, টয় স্টোরি দেখছেন, বাগস লাইফ, অ্যান্ডস, এগুলো দেখছেন, নাইসেস, আগের গুলা বলতেছি। পরবর্তী অনেক মুভি দেখছেন না? এই সমস্ত মুভি, এই অ্যানিমেশন মুভিগুলা যখন নাকি শেষ হয়, তার শেষে যখন ক্রেডিট লাইনটা যায়, দেখছেন কয় মিনিট ধরে ক্রেডিট লাইন যায়? বিশাল রচনা। হ্যাঁ, এখানে হাজার হাজার মানুষ কাজ করে, হাজার হাজার অ্যানিমেটর কাজ করে। এক একটার বাজেট কেমন, আমি যদি একটা উদাহরণ দিই, শেখ দেখছেন, শেখের কয়েকটা পার্ট আছে। শেখ ওয়ানের জন্য বাজেট ছিল $70 মিলিয়ন, $70 মিলিয়ন, মানে এখন বর্তমানে 700 প্রায় 750 কোটি 800 কোটি টাকা বাংলাদেশি টাকা। হোয়ারেজ ওইটা 2004 সালে মুভি, 2009 সালের মধ্যে ওইটা $960 মিলিয়ন আর্ন করছে। $960 মিলিয়ন আর্ন করছে 2009 সালের মধ্যে। এখনো ওইটা আর্নিং চলতেছে বিভিন্ন পর্যায়ে। তার মানে তাদের কাজ যেমন বিশাল, তাদের ইনভেস্টমেন্টও হিউজ আর আর্নিংও হিউজ। এখন কথা হচ্ছে, এই যে এত বিশাল কাজ, এটার জন্য যদি 3 মাসে আমরা এটা করে ফেলতে পারি, তাহলে তো সবাই করে ফেলতো। 3 মাস না, 3 বছরও সময় দিত, তাই না? আচ্ছা, এখানে কতগুলো রুলস আছে, বুঝছেন? এগুলো আমাদের বুঝতে হবে। আপনি যদি কোনো একটা বিষয়ে স্কিল হইতে চান, সহজ একটা হিসাব হচ্ছে 10,000 ঘন্টা, বুঝছেন? 10,000 আওয়ার্স আপনাকে ওর পেছনে ব্যয় করতে হবে। বেসিক একটা স্কিল ডেভেলপ করার জন্য বলে যে 3,500 ঘন্টা, 3,500 ঘন্টা। যেমন একজন বৈমানিক বিমান চালানা আপনাকে কিন্তু কয়েক ঘন্টার মধ্যে, কয়েক ঘন্টা না, আপনাকে কয়েক মিনিটের মধ্যে দেখাই দিতে পারবে এই সুইচ এগুলো অন টন করলে বিমান এমনি চলা শুরু করে, এইভাবে এটা উঠে, এইভাবে নামে। আপনার আধা ঘন্টার মধ্যে আপনাকে শিখিয়ে দিতে পারবে। কিন্তু আপনি কি পাইলট হয়ে যেতে পারবেন? পারবেন না। আপনার পাইলট হইতে হলে কি করতে হবে? আপনার একটা আওয়ার আছে, আপনি বিমান চালাবেন, তারপরে আপনার একটা নির্দিষ্ট ঘন্টা পুরো করতে হবে যে এত ঘন্টা ফ্লাই করছে, তারপরে আপনাকে একটা লাইসেন্স দিবে। তো আমাদের 3D কাজের জন্য বা যে কোনো স্কিল কাজের জন্য আমরা বলি মিনিমাম 3,500 ঘন্টা। তার মানে আমরা যদি একটু হিসাব করি, আপনি যদি প্রতিদিন 10 ঘন্টা করে কাজ করেন, তাহলে এক বছরে কত? এক বছরে 365 দিন। ধরেন ঈদের দিনটা শুধু করলেন না, ধরেন 360 দিন। তার মানে 360 দিনে 3,600 ঘন্টা। তার মানে দেখেন, এক বছরে প্রতিদিন 10 ঘন্টা করে যদি আপনি সময় দেন, তাহলে এক বছর লাগবে একটা বেসিক পর্যায়ে আসতে। হ্যাঁ, সো এটা এত সহজ। অনেক বেশি পাইরা ফেলছি। হ্যাঁ, অবশ্যই আপনারা বেশি করতেছেন, সেই তুলনায় আপনাদের সাকসেস তো ভালো, আমরা তো এটাই বলবো। হ্যাঁ, তা আমরা যদি আরেকটু ধৈর্য ধরে সময় দেই, তাহলে তো আমরা অনেক দূর যাইতে পারবো। কিন্তু তারপরে আমি একটা কথা বলি, আমাদের এই ভালোটা কিন্তু বাইরে যারা কাজ করে, হলিউডের যে মুভিগুলা, পিকচার, ড্রিমওয়ার্কসের, সেটার তুলনায় আসলে সেইভাবে ভালো না। কেন ভালো না আমি বলি, যে ওদের একটা কাজে, যেমন ট্যাংলেট একটা মুভি আপনারা দেখছেন, ট্যাংলেট, ওই যে একটা মেয়ে থাকে, লম্বা চুল থাকে। হ্যাঁ, আচ্ছা, ওই মুভির 1 সেকেন্ডের অ্যানিমেশনের চার্জ হচ্ছে 50 লাখ টাকার উপর পার সেকেন্ড। তাহলে ওই কাজটা করার জন্য কি পরিমাণ দক্ষতা, কি পরিমাণ এফোর্ট দরকার হয়, এটা তো হুট করে কেউ আয়ত্ত করতে পারবে না, তাই না? এর জন্য একটা সময় লাগে। আচ্ছা, তো 3 মাস তো এটা একটা প্রস্তুতি পর্ব, বেসিক। আবার এটা না করলে তো হবেও না। মনে করেন যে এটা বাদ দিলাম, অ্যানিমেশন ধরেন বাদ দেন, আপনি যদি নর্মাল লাইনে পড়াশোনা করেন, 10 বছর পড়াশোনা করে এসএসসি পাস করেন, আরো 2 বছরে এইচএসসি, ইন্টারমিডিয়েট পাস করে কয় টাকা বেতনের চাকরি পাবে? এখন একটা দারোয়ানের চাকরি পাওয়া যায় না। ইনফ্যাক্ট আমাদের এই বাড়ির নিচে যে গার্ড, সেও এইচএসসি পাস, এবং তার স্যালারি আমি শুনছি 9 না 10,000 টাকা। বুঝেন অবস্থা, বুঝছেন? তো 12 বছর পড়াশোনা করে আপনি 12,000 টাকাও স্যালারি পাবেন না,
আর 3 মাস চাকরি করে, সরি 3 মাস শিখে আপনি 30,000 টাকা আশা করবেন কেমনে? 3 লাখ তো দূরের কথা। সোজা কথা হচ্ছে যে এখানে আসলে পরিশ্রমের বিকল্প নাই, বুঝছেন? এটা একটা গাইডলাইন, কন্টিনিউয়াস লার্নিং, লাইফ লং লার্নিং। আমি তো স্টিল নাও আই এম লার্নিং, আমি তো বলছি আমি শিখছি এখন। এইটার মধ্যে দিয়ে আমাদের আর্ন করতে হবে না, তো সেভাবে আমরা যাচ্ছি। হ্যাঁ, তো রিদওয়ান বলেন। স্যার আমি যেমন আবার সরি দীপ্তিতে একটা কোর্স করতেছি এখন। তো স্যার এই কোর্সটা যখন আমি শেষ করব, তো বলা যায় যে এখানে জাস্ট বেসিক কিছুই হয়তো বা আমি ধারণা পাবো অনেক কিছু। রাইট রাইট। এর পরবর্তী স্টেপগুলো আমার কি হতে পারে, বা আমি যদি অ্যাডভান্স কোর্সগুলো আমার করতে হয় সেই ক্ষেত্রে আমি মানে কি করতে পারি? ঠিক আছে, থ্যাংক ইউ রিদওয়ান। আমি আপনার এই কোশ্চেনে আসছি। তার আগে মামুন যে প্রসঙ্গটা বলছে এটা আমি আরেকটু কথা বলে নিই। সেটা হচ্ছে কি যে এখন ধরেন একটা কার্টুন মুভি, একটা কার্টুন অ্যানিমেশন করতে গেলে এটার কিন্তু 3টা ফেজ আছে, তাই না? একটা প্রি প্রোডাকশন, একটা প্রোডাকশন, একটা পোস্ট প্রোডাকশন। প্রত্যেকটা সেক্টরে বাইরের ফিল্ম ইন্ডাস্ট্রিগুলোতে শত শত মানুষ কাজ করে। দেন প্রি প্রোডাকশন একটা, প্রোডাকশন একটা, পোস্ট প্রোডাকশন একটা। তো প্রি প্রোডাকশনে কি আছে? এখানে কনসেপ্ট বিল্ড করার ব্যাপার আছে, কনসেপ্ট বিল্ডিং, দেন হচ্ছে যে স্টোরি রাইটিং, দেন হচ্ছে যে স্টোরির থেকে স্ক্রিপ্ট করতে হবে, স্টোরি বোর্ড করতে হবে, দেন একটা অ্যানিমেটিক্স বানাইতে হবে। অ্যানিমেটিক্স বানানোর পর এই পর্যায়টা যখন আসবে, অ্যানিমেটিক্সে যদি সাকসেসফুলি স্টোরিটাকে, গল্পটাকে বলা যায়, বোঝানো যায়, দেন এটা ওকে হইলে আমরা প্রোডাকশন ফেজে যাব। প্রোডাকশন ফেজে গেলে সেখানে আছে মডেলিং, প্রথম মডেলিং, এনভায়রনমেন্ট ডিজাইন, ক্যারেক্টার ডিজাইন, প্রপস ডিজাইন, সিমুলেশন, ক্লথ সিমুলেশন, বিভিন্ন ধরনের বিষয়। এটা একটা ভাস্ট বিষয়। এগুলো হওয়ার পরে তারপরে যাবে পোস্ট প্রোডাকশনে, যেখানে রেন্ডারিং, এগুলো। আবার এই প্রোডাকশন ফেজে কিন্তু লাইটিং আছে, ক্যামেরার বিষয় আছে, তারপরে অ্যানিমেশন আছে, অনেক কিছু। সো এটা 3 মাসে তো বুঝতেই পারেন। শুধু যদি আমরা নামগুলা বলি যে কি কি করতে হবে, আমার কাছে প্রেজেন্টেশন আছে এরকম, এইটা বললেন আমি নামগুলা বলে যাব প্রতিদিন, এটা আমার 3 মাসে শেষ হবে না, বুঝছেন? শুধু নামগুলা বললে। যে এটা একটা ভাস্ট ব্যাপার, কারণ আমরা যেই বিষয় থেকে লাখ লাখ টাকা আর্ন করার চিন্তা করি, আমাদের অনেক স্টুডেন্ট রয়েছে। আমি তো রায়হানের কথা বললাম যে সে এখন 5 লাখ বা 6 লাখ টাকা স্যালারি পায়, বা হয়তো ইতিমধ্যে আরো বেড়েছে। তো আমি লাখ লাখ টাকা স্যালারি পাবো আর আমি 3 মাসে কাজ করে পাবো, এটা তো আসলে ওই আলাউদ্দিন আশ্চর্য প্রদীপের মতো কখনোই হবে না। হ্যাঁ, আর এটা হওয়া উচিত না, বুঝছেন? তাহলে প্রকৃতির নিয়ম লঙ্ঘন হবে। এখন আপনি যদি বলেন আমি 6 তলার থেকে লাভ দিয়ে নামবো নিচে, আমি ব্যথা পাবো না, আমার পা ভাঙবে না, হ্যাঁ, আপনি যত বুজুর্গ লোকই হন, যত যাই হন, আপনি উপর থেকে লাভ দিয়ে পড়লে আপনি পুরো আপনার হাত পা ভাঙবে, আপনি মারাও যেতে পারেন। এটা কোনো মানে রক্ষা করার কোনো উপায় নেই, এটা প্রকৃতির নিয়ম। এই নিয়ম কেউ ব্রেক করতে পারবে না। এই নিয়ম ব্রেক করলে মহাবিশ্ব ধ্বংস হয়ে যাবে, ডিস্ট্রয় হয়ে যাবে। আর মহাবিশ্ব একটা নিয়মের মধ্যে দিয়ে চলতেছে, আপনি এর একটা নিয়ম এদিক ওদিক করতে পারবেন না। এখন আপনি 3 মাস শিখা যদি 3 লাখ টাকা আর্ন করেন, তাহলে তো নিয়ম ব্রেক হয়ে গেল। তাহলে যারা 12 বছর পরে এসএসসি পাস করে 12,000 টাকা স্যালারি পায় না, হ্যাঁ, তারা তাহলে কি করবে, তাই না? একটু তো সামঞ্জস্য রাখতে হবে। সো এটা একটু বুঝতে হবে। তবে এটা ঠিক যে আমাদের এই সেক্টরটা অন্যান্য যে কোনো সেক্টর হচ্ছে, যেহেতু এটা লেটেস্ট এবং অ্যাডভান্স টেকনোলজি। সো ওই যে রিক্সা চালাইলে পরে সারাদিনে যা আর্ন করে, সারাদিনে একজন বিমান চালাইলে তার থেকে অনেক বেশি আর্ন করবে, ঠিক না? তো এটা ব্যাপারটা অনেকটা এরকম। আমাদের এটাতে যদি কেউ কাজ করে, তাহলে সে এটা দিয়ে, কোনোটা আমি প্রফেশন ছোট করছি না, ওইটাতে সে বেশি পরিশ্রম করছে, বাট তার আউটপুটটা কম। কিন্তু আপনাকে বুঝতে হবে যে কোন জায়গাটায় আমি যদি কাজ করি, আমি কোন পরিশ্রম করে বেশি আর্ন করবো। সবকিছুই সম্মানজনক পেশা, আপনি রিক্সা চালান, যা খুশি করেন, প্রত্যেক পেশায় সম্মানজনক। কিন্তু কথা হচ্ছে কি, সেটা আপনার চয়েস যে আপনি কতটুকু পরিশ্রম করে কতটুকু আর্ন করতে চান এবং কিভাবে করতে চান। আপনি কি রোদ্রের মধ্যে খাইমা পুরা রোদে পরে মাথার ঘাম পায়ে ফেলে আর্ন করবেন, নাকি এসি রুমে বৈশা পাওয়ারফুল মেশিনে আপনার পছন্দের কাজ করে আর্ন করবেন? ডিপেন্ডস অন ইউ। হ্যাঁ, এটাই হচ্ছে ফ্যাক্টর। আমাদের অ্যানিমেশনে যেটা হচ্ছে যে এটা যেহেতু লেটেস্ট টেকনোলজি, সো এটা ওয়ার্ল্ড ওয়াইড এই কাজের ডিমান্ড হিউজ, এবং এটাতে যারা দক্ষ এবং যারা দক্ষতা তৈরি করতে পারে, তাদের কিন্তু আর্নিং লেভেলটা ভালো থাকে এবং তারা অনেক ভালো কাজ করার সুযোগ পায় এবং কম মানে আনন্দের সাথে কাজ করতে পারে। আমি এই ফাঁকে লাস্ট একটা বিষয় বলে মামুন যেটা বলছে, এই প্রসঙ্গটা শেষ করি। সেটা হচ্ছে যে
এটা আপনার ইউএস এর একটা প্রতিষ্ঠান একটা সার্ভে করছিল যে মোস্ট হ্যাপিয়েস্ট ওয়ার্কার ইন দ্য ওয়ার্ল্ড কারা। তো দেখা গেছে যে 3D অ্যানিমেটর বা 3D নিয়ে কাজ যারা করে, অ্যানিমেশন যারা করে, তারা হচ্ছে মোস্ট হ্যাপিয়েস্ট ওয়ার্কার ইন দ্য ওয়ার্ল্ড। বুঝছেন? কারণ কি, আপনি তো একটা মজার জিনিস নিয়ে কাজ করতেছেন, যেটা দেখে অন্যরা আনন্দ পায়। ওরকম আনন্দদায়ক একটা জিনিস নিয়ে আপনি কাজ করেন, এটা আপনার মধ্যেও একটা আনন্দের সঞ্চার করে। তো আপনি তো কোনো বোরিং কাজের মধ্যে নাই, আপনি তো রুটিন ওয়ার্ক করছেন না যে অফিসে যে প্রতিদিন একই জিনিস করতেছি, ফাইল লিখতেছি, এই করতেছি, এরকম না, তাই না? তো এটাই আর কি, সেই দিক থেকে এটা একটা ভালো জিনিস। বাট এই ক্ষেত্রে আমাদের অবশ্যই এটার জন্য একটা উপযুক্ত সময়, এটা যে সময় লজিক্যাল যৌক্তিক যে সময় এটা ডিমান্ড করে, সেই সময়টা কিন্তু আমাদেরকে দিতে হবে। ঠিক আছে, এটার কোনো বিকল্প নেই। ওকে, অ্যাটলিস্ট 3500 থেকে 10,000 ঘন্টা মিনিমাম এটা দিতে হবে। ঠিক আছে, তো থ্যাংক ইউ। দেন রিদওয়ান, হ্যাঁ রিদওয়ান যেটা বলছিলেন যে এটার পরে কি করবেন, রিদওয়ান আপনি যে প্রশ্নটা করেছেন, রিদওয়ান শুনতে পাচ্ছেন না? রিদওয়ান, জি স্যার শুনতে পাচ্ছি। আপনি এখন যেটা করছেন, আমরা এটা ডাক্তারি ভাষায়, আপনি যদি ডাক্তারি করতেন আমি বলতাম এমবিবিএস করছেন, আপনি সব রোগের বিষয়ে কিছু কিছু জানেন। অর্থাৎ আপনি মনে করেন পেটের সমস্যা, তাও প্রেসক্রিপশন লিখতে পারবেন, মাথার ব্যথা, চোখের ব্যথা, হার্টের ব্যথা সবই লিখতে পারবেন, বাট আপনি কিন্তু স্পেশালিস্ট না। বুঝছেন? আপনাকে আমি মডেলের স্পেশালিস্ট বলবো না, ক্যারেক্টার অ্যানিমেশনের স্পেশালিস্ট বলবো না, কোনোটার স্পেশালিস্ট বলবো না। আপনি যদি স্পেশালিস্ট হতে চান, তাহলে আফটার কমপ্লিশন দিস প্রোগ্রাম মানে এমবিবিএস, আপনাকে অন্য একটা সাবজেক্ট যেটা আপনার কাছে ভালো লাগে সেটা চুজ করতে হবে এবং ওইটার উপর স্পেশালাইজেশন করতে হবে। বুঝতে পারছেন? কিন্তু যদি আপনি ক্যারেক্টার অ্যানিমেটর হিসেবে চান, তাহলে আপনাকে তখন ক্যারেক্টার অ্যানিমেশনের উপরে ফোকাস করে ওই রিলেটেড বিষয়গুলো নিয়ে স্টাডি করতে হবে, ট্রেনিং করতে হবে, স্কিল ট্রেনিং করতে হবে, কাজ করতে হবে, ইন্টার্ন করতে হবে, এভাবে করে করে নিজেকে ডেভেলপ করতে হবে। ঠিক আছে, এখানে কিন্তু এরপরে অসংখ্য আপনাদের এমবিবিএস, আমরা বলি যে ওভারঅল একটা অ্যানিমেশনের কোর্স করার পর একজন প্রস্তুত হয় যে আপনি বেসিকটা কি জানেন, আপনি মডেলিং এর বেসিক জানেন, টেক্সচারিং জানেন, লাইট কিভাবে সেট করে জানেন, অ্যানিমেশন জানেন, আপনি ক্যামেরা সেট করা জানেন, রেন্ডারিং জানেন। কিন্তু আপনাকে আমি ভিড়ে রেন্ডার স্পেশালিস্ট বলতে পারবো না, কারণ ভিড়ে একটা ভাস্ট জিনিস। শুধু ভিড়ে রেন্ডার করেও অনেকে মাসে লাখ লাখ টাকা আর্ন করছে, আমাদের স্টুডেন্টদের মধ্যে আছে, তাই না মামুন? ওই যে কাজী, কি নাম জানি ওর, কাজী, হ্যাঁ, ও কিছুদিন আগে জাপানে গিয়েছিল, হ্যাঁ, ও খুব ভালো শুধু রেন্ডারিং, রাইট, এরকম অনেকে আছে শুধু রেন্ডারিং। বুঝছেন? আবার লাইটিং, আপনি যদি লাইটিং এক্সপার্ট হন, ওইটাই আপনার ম্যাটেরিয়াল, শুধু ম্যাটেরিয়াল এক্সপার্ট। হ্যাঁ, এমন আছে একটা ম্যাটেরিয়াল আউটপুট আপনি লাখ টাকাও সেল করতে পারেন, একটা আউটপুট যেটা নর্মাল ক্যামেরা দিয়ে ক্যাপচার করা যায় না। বুঝছেন? কিন্তু আপনাকে সেই লেভেলে দক্ষ হইতে হবে। ঠিক আছে, সো সামনে কিন্তু আপনার আরো অনেক পথ আছে। আরেকটা প্রশ্ন ছিল, সেটা হচ্ছে স্টুডেন্টদেরই প্রশ্ন, এটা হচ্ছে সফটওয়্যার রিলেটেড। মানে স্টুডেন্টদের ম্যাক্সিমামই থাকে কি, আমরা কোন সফটওয়্যার শিখবো, কোনটা শিখলে কি হবে। অনেকে যেমন নতুন নতুন সফটওয়্যার আসতেছে, ওগুলোর প্রতি আগ্রহী হয়ে ওঠে। কেন 3ds Max, কেন ব্লেন্ডার না, আবার কেন ব্লেন্ডার, কেন 3ds Max না, বা কেন মায়া না। এই যে বিষয়গুলো যেটা তৈরি হয়েছে, এটা একটু কনফিউশন তৈরি করে আর কি সবার ভিতরে, যে আসলে কোন দিকটা শিখবে। 3D Max শিখলে কি পরে কি ব্লেন্ডার শিখতে পারবে, বা ব্লেন্ডার যদি শিখে তাহলে কি আবার 3D Max শিখতে পারবে কিনা। এই বিষয়টা যদি স্যার একটু হালকা আলোচনা করতেন, তাহলে একটু মনে হয় একটু ক্লিয়ার হতে হবে সবার। জি, থ্যাংক ইউ। হ্যাঁ মামুন, এগুলো একেবারেই কমন প্রশ্ন। মানে কি যে আমি বিভিন্ন সেমিনার ওয়ার্কশপে যখনই যাই, এগুলো একদম কমন কোশ্চেন, সবাই এই বিষয়গুলো করে। এটা আমাদের দেশের মানুষ বেশি করে, কারণ আমরা সবকিছু ফ্রি পাই। যদি আমাদের টাকা দিয়ে কিনতে হইতো এইসব প্রশ্ন আমাদের মাথায় আসতো। হ্যাঁ, আমাদের যদি 1 লাখ টাকা দিয়ে 2 লাখ টাকা দিয়ে 3D Max কেনা লাগতো, তাহলে প্রশ্ন এটা স্বপ্নেও আমাদের মাথায় আসতো না। আমরা তো ফ্রি পাই, তো এই জন্য অনেক প্রশ্ন মাথায় ঘুরে। তো আমি একটা কথা বলি, সফটওয়্যার কোনো ফ্যাক্টর না। আপনি জানেন মডেলিং, আমি যদি ছবি আঁকতে পারি, আমি এই বল পেন দিয়ে আঁকতে পারবো, আমি একটা পেন্সিল দিয়ে আঁকতে পারবো, আমি একটা সাইন পেন দিয়ে আঁকতে পারবো, যে কোনো কিছু দিয়ে আঁকতে পারবো। আমার কাজ হচ্ছে ওই ছবি আঁকা, তাই না? কাজে সফটওয়্যার এখানে কোনো ফ্যাক্টর না, আপনি যে কোনো সফটওয়্যারে করতে পারেন। তবে হ্যাঁ, যদি আপনার সুযোগ থাকে, তাহলে ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড সফটওয়্যার যেগুলো ওয়ার্ল্ড ওয়াইড, যেগুলোর ডিমান্ড আছে এবং অ্যাকসেপ্টেন্স আছে, ওই ধরনের সফটওয়্যার শেখাটা ভালো, যদি আপনার সুযোগ থাকে।
যেহেতু বাংলাদেশে আমরা বিশাল সুযোগের মধ্যে আছি, সো হোয়াই নট, আমরা কেন ম্যাক্স বা মায়া না? মায়া এবং ম্যাক্স হচ্ছে ওয়ার্ল্ডের নাম্বার 1 এবং 2, মানে একবার মায়া 1 নাম্বার, ম্যাক্স 2 নাম্বার, ম্যাক্স 1 নাম্বার, মায়া 2 নাম্বার, আর বাদ বাকি সব সফটওয়্যার নিচ্ছে। হুডিনি আছে, তারপরে আপনার ধরেন যে এই যে সিনেমা 4D বলেন, ব্লেন্ডার বলেন, বহু সফটওয়্যার আছে। রিসেন্টলি আমাদের একজন স্টুডেন্ট, মানে বিশ্ববিদ্যালয়ের একজন, সে ইউএসএ তে এখানে অনার্স কমপ্লিট করার পরে ইউএসএ সবচেয়ে বড় নাম করা একটা প্রতিষ্ঠান ওয়ার্ল্ডে, আমি বলছিলাম না, ওইখানে সে মাস্টার্স করতে গেছে। ওর 1-1.5 বছরে প্রায় 1.5 কোটি টাকার মতো শুধু টিউশন ফি পড়বে। ওরা কি বলছে, ওরা ম্যাক্স মায়ের বাইরে কোনো কিছু না, মায়া বড় জোর ম্যাক্স, অন্য কোনো সফটওয়্যার চিনি না, বুঝছেন? মানে ওইদিকে যাওয়ারই দরকার নেই, এগুলো তো আপনি কি জিগর ভাইয়ের কথা বলছেন? হ্যাঁ, আমাদের মেন্টর ছিলেন এখানে। রাইট রাইট, ও এখন বাইরে গেছে। এবং ওইখানে দেখেন ও 4 মাসে এই হাতের এখানে এই যে আমাদের কাপ থেকে এই হাতের এই পর্যন্ত তৈরি করা শিখছে, মাত্র 4 মাসে এত ডুবিয়ে দেখেছে। আবার যাবে, ও আসছে, আবার যাবে কয়েকদিন পরে। আমি যেটা বলছি যে আসলে আমরা অনেক কিছু সহজে পেয়ে যাই, আর সহজে পাইলে পরে এগুলোর আমরা গুরুত্ব বুঝি না, বুঝছেন? সফটওয়্যার ফ্যাক্টর না। তবে আমি একটা জিনিস বলতে পারি যে আপনি যদি ম্যাক্সটা ভালো করে জানেন, 3D Studio Max, দুনিয়ার যে কোনো 3D সফটওয়্যারে আপনি কাজ করতে পারবেন, সেটা ব্লেন্ডার হোক, সিনেমা 4D হোক, হুডিনি হোক, মায়া হোক, যে কোনো। তো 1-2টা সফটওয়্যার ভালো করে জানার দরকার। সেই ক্ষেত্রে আমি বলবো যে ম্যাক্স এবং মায়া ফার্স্ট প্রেফারেন্সে থাকা উচিত। ম্যাক্স শিখেন বা মায়া শিখেন, তো আমি ম্যাক্স শিখলে ভালো। আর দেখেন অটোডেস্ক, এই যে এখানে নাদিম বোধহয় সিভিল ইঞ্জিনিয়ারিং, আপনি অটোক্যাড নিয়ে কাজ করেছেন না নাদিম? হ্যাঁ জি স্যার, অটোক্যাড এক্সপেডিশন। হ্যাঁ হ্যাঁ, তো দেখেন এটা অটোডেস্কের সফটওয়্যার না? অটোডেস্ক কিন্তু ইঞ্জিনিয়ারিং সফটওয়্যারে ওয়ার্ল্ডের মধ্যে নাম্বার 1। আমি ওদেরকে মাঝে মধ্যে বলি ইঞ্জিনিয়ারিং সফটওয়্যার মাফিয়া, মানে ওদের সাথে কেউ টেক্কা দিয়ে পারে না। মায়া হচ্ছে ইলিয়াস ফ্রন্টের ছিল, ওরা এটাকে মানে বিট করে ওরা অ্যাকোয়ার করে নিছে, এখন কিন্তু অটোডেস্ক মায়া। তো আপনি যদি ম্যাক্সটা ভালো করে জানেন, দুনিয়ার যে কোনো সফটওয়্যার আপনি, বুঝছেন? এটা হচ্ছে কথা। আর ব্লেন্ডার এগুলো এখন ডেভেলপ করছে, ব্লেন্ডারটা ফ্রিওয়্যার সফটওয়্যার। যদি আমাদের এখানে কখনো ধরেন যে টাকা দিয়ে সফটওয়্যার কেনার মতো অবস্থা হয়, যে টাকা দিয়ে সফটওয়্যার কিনতেই হবে, তখন আপনি ব্লেন্ডার টাইপের সফটওয়্যার ব্যবহার করতে পারবেন, কারণ এটা ফ্রি। এই সফটওয়্যারটা ব্লেন্ডার ফাউন্ডেশন ফ্রি, তবে এটাতে ভালোভাবে কাজ করতে গেলে আপনার বিভিন্ন ধরনের প্লাগইন যেগুলো নামাইতে হয় ওগুলো আবার কেনা লাগে, সেই আবার ওই ঘুরে ফিরে ঘটনায়, বুঝছেন? তো ম্যাক্স মায়ার মধ্যে এগুলা অলরেডি আছে, আমরা তো পুরোপুরি এক্সপ্লোর করি। ম্যাক্স মায়া অনেক পাওয়ারফুল, হ্যাঁ, প্রত্যেকটা সফটওয়্যার এটা অনেক অনেক পাওয়ারফুল এবং ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড সফটওয়্যার। আপনারা অনেকে হয়তো বা ব্লেন্ডারের শর্টকাট অনেক কাজ করা যায়, ব্লেন্ডার প্রেফার করেন। ব্লেন্ডারের মধ্যে দেখবেন ভিতরে সেটআপ আছে, ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড সেটআপ, ব্লেন্ডার সেটআপ, ওই যে কিবোর্ডের শর্টকাটে ওরাও জানে যে ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড মানে হলো ম্যাক্স মায়া। তো যাই হোক, সেটা বিষয় না। তো আমি এটা বলবো যে সফটওয়্যার ফ্যাক্টর না, আর আমি প্রেফার করবো অলওয়েজ ম্যাক্স এবং মায়াকে। তারপরে আপনি সিনেমা 4D, হুডিনি, তারপরে আরো অনেক সফটওয়্যার। এখন আবার অবশ্য আনরিয়াল ইঞ্জিনটা এই দিক থেকে একটু ব্যতিক্রম, বুঝছেন? আনরিয়াল ইঞ্জিন এটা আমাদের এখানেও হয়তো বা আমরা এই প্রোগ্রামটা শুরু করবো মামুন, হ্যাঁ, কারণ আনরিয়াল ইঞ্জিন এটা এখন ওয়ার্ল্ড ওয়াইড এটার অনেক ডিমান্ড হচ্ছে। আনরিয়াল ইঞ্জিনের সাথে আপনারা যারা আর্কিটেকচার ভিজুয়ালাইজেশন করেন বা যে কোনো সেক্টরে কাজ করেন, এটাকে আমরা জয়েন্টলি কম্বাইন করে এখানে আমাদের কাজ করার একটা সুযোগ আছে, হ্যাঁ। তো আনরিয়ালটা এটা অবশ্য অনেক হিউজ ডিমান্ড করে, মেশিন, গ্রাফিক্স কার্ড, সবকিছুর ডিমান্ড অনেক বেশি। আমরা বিশ্ববিদ্যালয়ে এটা শুরু করেছি, আমাদের এখানেও আমরা শুরু করবো। হ্যাঁ, সেলিম রেজা জি বলেন। স্যার আমি কি আনরিয়াল নিয়ে একটু জানতে চাচ্ছিলাম যে আনরিয়ালে কি স্যার রিয়েলিস্টিক রেন্ডারিং করা সম্ভব নাকি স্যার? অফকোর্স সম্ভব। আপনাদেরকে আমাদের স্টুডেন্টদের কিছু কাজ আমরা দেখাবো, মামুনকে বলবো যে আমাদের এই যে আমি তো আনরিয়াল শুরু করেছি আমাদের বিশ্ববিদ্যালয়ে বেশ কয়েক সেমিস্টার আগে থেকেই, এবং ওইখানে আনরিয়ালে আমাদের এই যে তুহিন এখানে আছে। তুহিন, আপনার একটা কাজ আপনি এখন পারবেন একটু দেখাই দিতে, স্ক্রিন শেয়ার করে? কোনো একটা লাস্ট কোনো কাজ আপনি তো আনরিয়াল করেছিলেন না? তুহিন আছেন? তুহিন কি আছে নাকি? ও যদি পারে একটু দেখাইলে ভালো হয়ে যাবে। না, তুহিন ভাই আছে, তুহিন ভাই তো আছে। হ্যাঁ,
তুহিন কি শুনতে পাচ্ছেন? এটা কি পসিবল যে আপনার কোনো কাজ এই মুহূর্তে দেখানো? যদি কম্পিউটারের সামনে থাকেন দেখান, আর নাহলে পরে এক সময় দেখাই দিন। আমি এটা বলবো যে আনরিয়ালি আর কাজ আপনারা হয়তো দেখেছেন, আনরিয়ালি কিন্তু খুবই রিয়েলিস্টিক, ফটো রিয়েলিস্টিক বলেন বা এরকম রেন্ডার আউটপুট করা যায়, এবং এটা অনেক পাওয়ারফুল, নো ডাউট। এটা রেন্ডারও তাড়াতাড়ি হয়, কারণ এখানে সাধারণত মানে যেটা বলি আমরা যে এটা হচ্ছে গ্রাফিক্সটাকে ইউজ করে, হ্যাঁ, মানে গ্রাফিক্স কার্ডটাকে মূলত রেন্ডারিং এর কাজে ব্যবহার করা হয়। তো সেই ক্ষেত্রে এটা আরটিএক্স যে রিয়েল টাইম গ্রাফিক্স এর যে কার্ডগুলো আছে অনেক, এগুলো একটু প্রাইসও বেশি। তো তারপরেও যেহেতু এটার এখন একটা ডিমান্ড আছে, আমাদেরকে এটা কনসিডার করতে হবে। তো আনরিয়ালটা আমরা ইন্ট্রোডিউস করবো নেক্সটে। কিন্তু আপনি আনরিয়ালি কিন্তু এই মডেলিং এগুলো করতে পারবেন না ওইভাবে। এটা করা যায় খুবই বেসিক লেভেলে। এটা বিভিন্ন অ্যাসেট স্টোর আছে, কুইকজেল, বিভিন্ন অ্যাসেট স্টোর থেকে অ্যাসেট গুলো নিয়ে কাজ করতে হয়। কিন্তু আপনি যদি কোনো একটা আর্কিটেকচারাল কাজ করেন, ওই কাজটা কিন্তু আপনাকে ম্যাক্সেই করতে হবে, ম্যাক্স বা মায়াতে করে আপনি ওইটা নিয়ে যাবেন। আপনি ওই লাইটিং এবং রেন্ডারিং এর সাপোর্টটা আনরিয়াল থেকে পাবেন, এবং ক্যামেরা মুভমেন্টও আনরিয়াল থেকে করতে পারবেন, এবং সেটা আউটপুটটা চমৎকার হবে, নো ডাউট। আমি স্যার হ্যাঁ দেখাবো স্যার, শুনতেছি স্যার। হ্যাঁ তুই, আমি বলছিলাম আপনার যে আপনি আনরিয়ালে কাজ করছিলেন না? হ্যাঁ জি স্যার, জি স্যার। একটা কাজ একটু স্ক্রিন শেয়ার দিয়ে শর্টকাট একটু দেখা দেন তো, আমাদের সময় কম আছে। এই সেশনে আমাকে 20টা সেকেন্ড সময় দেন স্যার, আমি একটা অন করতেছি। ওকে, অন করেন। আচ্ছা, আমি কথা বলতে থাকি। আমাদের আর 12 মিনিট আছে, আমরা আজকে এই 12 মিনিটে শেষ করব কিন্তু মামু, ঠিক আছে? আরেকদিন আমাদের এই কথা শেষ হবে না, আমাদের মাঝে মধ্যে একটু কথাবার্তা বলতে হবে আমার মনে হচ্ছে সবার সাথে। আর্ট এবং স্কেচ নিয়ে স্যার আপনার বেসিক টিউটোরিয়াল পাই স্যার। আমরা এটা আমি টিউটোরিয়াল দিব অলরেডি, যে আমি তুইকেও বলছি, আমি অলরেডি একটা চ্যানেলের কথা চিন্তা করতেছি। আর যেহেতু আমি পেইন্টিংস নিয়ে, আপনারা জানেন এটা নিয়ে আমি কাজ করি, এর মধ্যে আমি 2টা এক্সিবিশন, গ্রুপ এক্সিবিশনে অ্যাটেন্ড করছিলাম। এরকম বেসিক জিনিস বুঝাইছেন স্যার, ওইরকম একটা বেসিক, হ্যাঁ একদম বেসিক দেখাবো, যে কিভাবে আপনারা সবাই আঁকা আঁকি কোনো ফ্যাক্টর নেই, এটা বরং আরো সোজা। হ্যাঁ, ওই দিন আমার মানে পুরানো এক স্টুডেন্ট আসছিল, ও 10 মিনিটে ছবি আঁকা শিখে ফেলছে। এটা আসলে খুব সোজা, বুঝছেন? আমি দেখাই দিব, সমস্যা নেই স্যার। আমি অন করলাম স্যার। ওকে, হ্যাঁ দেখান, সাউন্ড শুনতে পাবে কিনা? যাক, সমস্যা নেই, আমরা একটু দেখি আপনার একটা আউটপুট। এটা তো আপনি কোর্স ওয়ার্ক হিসেবে করছেন, তাই না? হ্যাঁ স্যার, দেখতে পাচ্ছেন কি স্যার? হ্যাঁ আসতেছে, হ্যাঁ। আচ্ছা, এটা আমাদের একটা প্রজেক্ট ওয়ার্ক ছিল, হ্যাঁ একটু বোধহয় আটকে যাচ্ছে। তাই না? নেটওয়ার্কের এর জন্য একটু আটকে যাচ্ছে, রাইট? তো যাই হোক, আপনারা একটা ধারণা পাচ্ছেন। দেখেন, এই পুরো জিনিসটাই আমি গ্রুপের মধ্যে দিয়ে দেব স্যার এটা। আচ্ছা, আপনি এটা গ্রুপে দিয়ে দিন। হ্যাঁ, এটা ওইটা কিন্তু ওর প্রজেক্ট ওয়ার্ক ছিল, বুঝতে পারছেন? তো দেখেন, এটা আনরিয়েলে করেছে, এটা রেন্ডারিং আউটপুট পুরোটাই আনরিয়েলে। হ্যাঁ, তো ঠিক আছে, থ্যাংক ইউ। আমরা বুঝতে পারছি আমাদের স্যার কোর্সও আসবে আনরিয়েলের উপর। আমরা কোর্স, এটা একটা কোর্স আমরা শুরু করব আনরিয়েলের উপর। তো এটা খুব দুর্দান্ত কাজ করা যায়, নো ডাউট। আমরা ম্যাক্স মায়া সাথে আনরিয়েলটাকে আমরা কম্বাইন করে নেক্সটে আমরা কাজ করব। ঠিক আছে, বুঝতে পারছি। ঠিক আছে তুহিন, থ্যাংক ইউ। ওয়েলকাম স্যার। জি, তো এটা আর কি, আমরা এটা আমাদের ওই বিষয়টা আছে। আমি আপনাদেরকে এটা নিশ্চিত করতে পারি, আপনারা যেহেতু আবার 3D ফ্যামিলির সাথে যুক্ত হয়েছেন, ইনশাআল্লাহ আপনারা আপনাদের 3D তে যতদূর আমরা আনরিয়েলটা অবশ্যই করব স্যার, আমাদেরকে অবশ্যই আপনারা সেই পর্যায়ে যাইতে পারবেন, বুঝছেন? কারণ যেহেতু আমরা এটার পেছনে আমাদের তো বুঝেনি, আমাদের লাইফের মানে বেশিরভাগ সময় এদিকে আমরা এনগেজ করে ফেলেছি। আমরা তো এটা নিয়ে আসি, এখন এটা ডেভেলপমেন্টের সাথে কন্টিনিউয়াস আমরা চেষ্টা করছি আরো কিভাবে এটাতে আরো ভালো করা যায়, ডেভেলপ করা যায়, এবং আরো ভালোভাবে আপনাদেরকে গাইড করা যায়। সো আপনারা আমাদের পাশে থাকেন এবং অন্যদেরকেও বলেন। আমি এখানে একটা ছোট্ট বিষয় আপনাদেরকে একটু বলি, এটা আমি জাস্ট আমি আবার 3Dর মানে চেয়ারম্যান বা এই হিসেবে ওইভাবে বলছি না, আমি আপনাদের মতো একজন জেনারেল হিসেবে বলছি যে যদি আমি চিন্তা করি যে আমি এই সাইডে একটা ক্যারিয়ার বিল্ড আপ করবো, আমি চেষ্টা করব আমি যেন কম মানে সময় নষ্ট করে, কম অর্থ নষ্ট করে একটা ভালো গাইডলাইনের জায়গায় যেতে পারি। কারণ আমার কাছে অনেকেই আসে, দেখা যায় যে বলে যে
2 বছর ধরে বিভিন্ন জায়গায় ঘুরে টুরে, কারণ এটা আসলে ধরেন একটা বিশাল সমুদ্র থেকে আপনাকে কেউ এরকম একটা মগে, আপনি জীবনে পানি দেখেননি, পানি কি জিনিস আপনি দেখেননি, আপনি অন্য গ্রহ থেকে আসছেন, আপনারা কি করলো, সমুদ্র থেকে এক গ্লাস পানি উঠে বললো যে এই যে আপনাকে সব দিয়ে দিলাম দেন। তা আপনি কি ভাববেন যে আরে আমার তো সব দিয়ে দিছে, পুরা গ্লাস দেখে ভর্তি, হ্যাঁ, তা আপনি তো খুশি হয়ে গেলেন। আসলে তো সমুদ্র থেকে আপনার 1 কাপ পানি উঠিয়ে দিছে, বুঝছেন? এখন এটাই হচ্ছে কথা। এখন অধিকাংশ ক্ষেত্রে এই ব্যাপারগুলো হয়। আমি বলবো যে আপনারা এই বিষয়টা একটু থাকবেন এবং অন্যদেরকে বলবেন, মানে আপনার আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদেরকে বললেন, কারণ একজনকে একটা ভালো পথ দেখানো কিন্তু একটা বড় কাজ, হ্যাঁ, এবং একা একা কখনো ভালো থাকা যায় না, সবাই মিলে ভালো থাকতে হবে। আমরা যদি আরেকজনকে হেল্প করতে পারি, একটা গাইডলাইন দিতে পারি, এটা কিন্তু আমাদের সবার জন্য ভালো, তাই না? এবং এটা তো সৃষ্টিকর্তাও তো এটাই চায় নাকি, যে আমরা সবাইকে নিয়ে চলি, ভালো থাকি। তো আমি এটা বলবো যে একটা ভালো পথ দেখানো, কাউকে একটা ভালো গাইডলাইন দেওয়াও কিন্তু ভালো, বুঝছেন? এবং আপনারা দেখবেন যে আমরা কিন্তু কোনো যে আমাদের এখান থেকে খুব বেশি প্রফিট বেনিফিট এই মুহূর্তে ওরকম কিছু না, আমরা চেষ্টা করছি, আমাদের তো সবারই অন্য কাজে। আবার সিডির মতো এত অল্প পারিশ্রমিক নিয়ে মানে আর কেউ এত ডেডিকেটেডলি, স্যার আমার জানা মতো আমি অনেক কোর্স করেছি স্যার, ডিডির উপরে করেছি এবং অন্যান্য অনলাইনে, কেউ এরকম দেয় না। এই মেসেজটা সেলিম, আমি আপনাকে রিকোয়েস্ট করব, এই মেসেজটা আপনি একটু অন্যদেরকে, আজকে আমার সাথে আপনারা যারা কথা বলছেন মামুন, ওদের থেকে আপনারা এই মেসেজগুলো একটু অন্যদেরকে জানান, কারণ আমরা চাই কি আমাদের দেশের অন্য ছেলে মেয়েরা তারা এটা জানুক। কারণ হলো কি, আমি ওনাদেরকে বলছিলাম সবাইকে যে একটা ভিডিও বাই ছোট কিভাবে টাকা পয়সা সময় নষ্ট করে আসে, টাকা নইলে পাওয়া গেল কিন্তু সময়টা কই পাবে। আমি এরকম অনেক স্টুডেন্ট পাইছি যে 2-3 বছর সময় অন্য জায়গায় নষ্ট করে পরে আসছে, স্যার আমি তো এরকম, মানে ও পুরা অন্য, ও তো সঠিক লাইনই জানে, উল্টা এইখান থেকে একটু বিচ্ছিন্ন ভাবে কিছু জিনিস শিখছে, একটা কমপ্লিট কাজ করতে গেলে তখন আটকে যাচ্ছে। এই যে এটা তো ঠিক না, তাই না? তাই আমরা ইনশাল্লাহ আপনাদেরকে এই গাইডলাইনের জায়গাগুলো, যেহেতু আমরা সবাই এই ক্ষেত্রে প্রফেশনালি যুক্ত আছি, আমরা এই প্রফেশনাল কাজের মধ্যে থেকেই এটা পাশাপাশি শেখানোর চেষ্টা করি, তা আশা করি আপনাদেরকে ভালোভাবে গাইড করতে পারবো। আর সেলিম রেজা যেটা আপনি যেটা বললেন, বা এখানে আরো অন্য যারা আছেন সবাই, আপনারা নিশ্চয়ই আমাদের এই চিন্তা ভাবনাটা বুঝতে পারছেন। আমরা এটাকে একটা মানে কি বলা যায় যে একটা আন্দোলনের মতো করতে চাই, পজিটিভ দিকে নিতে চাই আমরা সবাইকে ভালো রাখার জন্য আমাদের এখানে। কারণ একটা পরিবারে একটা ছেলে বা একটা মেয়ে যদি ভালো একটা প্রফেশনে বা ভালো একটা আর্নিং এ যেতে পারে, তাহলে কিন্তু তার চারপাশে তার পুরো পরিবারটা কিন্তু ডেভেলপ হয়ে যায়, ঠিক না? এরকম অসংখ্য উদাহরণ আছে, আজকে আমার সময় নাই, নাহলে আমি বলতে পারতাম আব্দুল্লাহ বাকি মামুন এগুলা গল্প করেন, ওদের সাথে অনেকে এরকম আছে, তাই না? তো এটাকে যদি আমরা একটা বিন্দু ধরি, ধরেন একটা বিন্দু, একটা মানুষ একটা বিন্দু, আপনি একটা পয়েন্ট, আপনাকে আমি ডেভেলপ করে দিলাম, আলো তৈরি করে দাও, আপনার চারপাশে আপনার পরিবারটা আলোকিত, আপনার পরিবারটা যদি ভালো থাকে তাহলে আরেকটা পরিবারের এমনি করে করে কিন্তু পুরো দেশটা ডেভেলপ হয়ে যাবে, বুঝছেন? এটা কিন্তু একটা ভালো বিষয় এবং এটার সাথে আপনারা সবাই আসেন। আর এটা যেহেতু একটা ভালো জিনিস, যে এটা আপনি যেই বিষয়ে পড়াশোনা করেন না কেন, যেমন আমার ব্যাকগ্রাউন্ড কিন্তু অ্যাপ্লাইড ফিজিক্স অ্যান্ড ইলেকট্রনিক্স, বাট আমি প্রফেশনে আসি হচ্ছে 3D অ্যানিমেশন নিয়ে, ঠিক তেমনি আপনি যেই প্রফেশনে থাকুন, আমার অনেক স্টুডেন্ট ডাক্তারি স্টুডেন্টও ছিল, ডাক্তার MBBS করে আসছে, কিন্তু তার ডাক্তারি প্রফেশনে নাই, বিভিন্ন ধরনের উকিল, অ্যাডভোকেট, হ্যাঁ, বিভিন্ন লেভেলের, কিন্তু তারা হয়তো এদিকে আসতেছে। এটা ক্রিয়েটিভ সেক্টর, এটা কোনো লিমিটেশনস নাই, আর্নিং এরও লিমিটেশনস নাই, এটা ক্রিয়েটিভ একটা বিষয়। আপনি আনন্দের সাথে ভালো লাগার সাথে এখানে কাজ করে আর্ন করতে পারবেন, যত পরিশ্রম করবেন, যত চেষ্টা করবেন, আপনার তত জিনিসটা বাড়বে এবং এটা বাড়তেই থাকবে, বুঝতে পারছেন? তো এভাবে আমরা সবাই মিলে একটা ভালো একটা অবস্থান তৈরি করবো ইনশাল্লাহ। মাঝখানে আমাদের একটু গ্যাপ হয়ে গেছে, করোনাকালীন সময়ে আমাদের যে ফিজিক্যাল অফিসটা আমরা আসলে মিরপুর 10-এ ছিল, আপনারা জানেন কিনা, শাহালি প্লাজা মার্কেটে, আমরা এটাকে এইখানে টিকিয়ে রাখতে পারিনি, কারণ যেহেতু একটা মার্কেটের মধ্যে অনেক রেস্ট্রিকশন ছিল, তখন করোনাকালীন সময় আপনারা জানেন দোকানপাট খোলার উপরে নিষেধাজ্ঞা ছিল, আর এই ধরনের এডুকেশনাল ইনস্টিটিউশন তো ওপেন করাই যেত না। তো আমাদের এটা একটা বড় সড়ো সেট আপ, প্রায় 2 বছর পুরোপুরি এটা শাটডাউন ছিল। তো নানান কারণে আমরা একটু ফিজিক্যাল ইয়ের থেকে একটু সরে আসছি, বাট আবার হয়তো আমরা সেদিকে যাব, কিন্তু সেই ক্ষেত্রে আপনাদের সবার সহযোগিতা লাগবে, ঠিক আছে? ওকে, রিদওয়ান বোধহয় কিছু বলবেন। হ্যাঁ রিদওয়ান। স্যার ওই সময়টাতে স্যার আমি আবার 3 গিয়েছিলাম ওই শাহালি প্লাজাতে ভোট হওয়ার জন্য, বাট
আনফরচুনেটলি স্যার তখন আমি মানে ভর্তি কিন্তু হতে আপনি পারিনি দেখেছেন এটা, তাই না? ওইটা একটা আমাদের বেশ বড় সড় একটা সেটআপ কিন্তু আমরা করেছিলাম, কিন্তু আমরা ওইটা নিয়ে আগাইতে পারিনি। এখন আবার আপনাদের সবার সহযোগিতা নিয়ে আমরা এটা আগাইতে চাই। এই যে আপনারা একটু এই মেসেজ গুলা, আমরা তো ওইভাবে সবাইকে বলি না, মানুষ তো আসলে ওইভাবে বুঝেও না। আপনারা যদি অন্যদেরকে, আপনাদের ছোট ভাই বোন আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদেরকে আবার থ্রিডির ব্যাপারটা, ইভেন আমাদের পেজে যদি স্যার একটু রিভিউ টিভিউ দেওয়া হয়, হ্যাঁ তারপরে ছোট ছোট ভিডিও বাইটস যারা পোস্ট এগুলো একটু করেছেন, সবাইকে একটু শেয়ার করলে আমার মনে হয় যে এটা ভালো হবে। তাহলে আমরা আরো বড় আকারে আরো ভালোভাবে জিনিসটা নিয়ে আগাইতে পারবো। ঠিক আছে? তো আমাদের আর মাত্র 3 মিনিট সময় আছে, আমি এখানে শেষ করতে যাচ্ছি। এই শীতের রাতে অনেকক্ষণ, প্রায় 10টা বাজে, আমরা 8টায় শুরু করছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ স্যার, আপনাকে পাওয়া স্যার অনেক বড় ভাগ্যের ব্যাপার স্যার। এই আপনাদের সাথে কথা বলে আপনার সম্বন্ধে স্যার জানি, আপনাকে স্যার পাওয়া সত্যি অনেক ভাগ্যের ব্যাপার। আমি চেষ্টা করি স্যার আমাদের যারা রিলেটিভ যারা আছে তাদেরকে সবসময় স্যার আপনার কথা বলি, এবং আমি স্যার সময় পাইলে স্যার আপনার ভিডিওগুলো দেখি স্যার। আপনাদের কথা প্রফেশনাল উৎসাহ পাচ্ছি। মামুন অনেক আগে থেকে বলছিল ভিডিও করার জন্য, আমি বলি এই মাসেও একটা টাইমলাইন দেওয়া আছে যে একটা টিউটোরিয়াল দিব ইনশাআল্লাহ। এখন আরো উৎসাহ পাচ্ছি আপনাদের কথা শুনে, তো ভালো লাগছে। তো আপনারা সবাই ভালো থাকবেন। হ্যাঁ, তো মামুন করতে পারেন সে কিছু বলে। শুভকে অনেক ধন্যবাদ, আছেন সবাই। থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ স্যার। স্যার অনেক অনেক থ্যাঙ্কস স্যার, অনেক ধন্যবাদ স্যার, আপনি এত কষ্ট করে সময় বের করে সময় দিয়েছেন সবাইকে। আমি সময় পেলে আসবো, আমাকে একটু আগের থেকে সবাই যেন ভালোভাবে শিখতে পারে। স্যারের আমরা একটা জিনিস বলি, এখানে যারা স্টুডেন্ট আছেন তারা সবাই স্যারকে যে একটা কথাই বলবেন যে স্যারের লাইভ কোর্স যে না আসলেও যেন রেকর্ডেড কোর্স আমাদেরকে দেয়, যেন বঞ্চিত না করে। কারণ দেখা যায় স্যার হলো ড্যাফোডিলে ক্লাস নিচ্ছে, ড্যাফোডিল স্টুডেন্টরা কিন্তু পাচ্ছে, আপনারা কিন্তু পান না, এটা হিসাব করে দেয়। বাইরের স্টুডেন্টরা কিন্তু স্যারের ক্লাস পাচ্ছে না। ঠিক আছে? তো সেই জায়গায় লাইভের সময় নাই স্যার, কিন্তু যদি রেকর্ডেড কোর্স আরো অ্যাডভান্স লেভেলের কিছু কোর্স আছে, যেমন এই যে আমাদের সেলিম ভাই একটা কথা বলছে যে স্যার আপনি যেমন 3Dটা এত সহজে বুঝাই দিচ্ছেন, সেরকম যদি স্যার আপনি আর্টটা আমাদেরকে বুঝাই দেন। কারণ সবাই স্যার সবকিছু ধরাই দিতে পারে না, কলম ধরানো বা ওই ছোটবেলার সরে ধরানোটা কিন্তু খুব ডিফিকাল্ট জব। আমি কিন্তু স্যারের স্টুডেন্ট ছিলাম, শুভ ভাইয়ের স্যারের স্টুডেন্ট। আমার কাছেও কিন্তু আমার বেসিক ভিডিও না দেখতাম তাহলে তো আমি জীবনে কোনোদিন এই লাইন নিয়ে আসতাম না। আমিও 3D Max বুঝতাম কিনা সেটা নিয়েও প্রশ্ন ছিল, মোশন গ্রাফিক্স বুঝতাম কিনা। সো স্যার যদি আরেকটু আসে তাহলে অন্যান্যদের জন্য ইনশাআল্লাহ আসবো। টাইম শেষের দিকে সবাইকে অনেক অনেক ধন্যবাদ, সবাই খুব ভালো থাকবেন, আবার দেখা হবে ইনশাআল্লাহ। হ্যাঁ, আর একটু সময় নেন, আর সহসায় আবার দেখা হবে, আসবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম।